কনসিডারেশনের কিছু অংশ বাকি ছিল, সেখান থেকে আজকে শুরু করি। আহ, তো আমাদের যে পাঠটুকু বাকি ছিল সেটা হলো টাইম রেট অফ কনসলিডেশন। তো তার আগে আমরা একটা আহ, জানবো যে কনসলিডেশন কোএফিসিয়েন্ট সম্পর্কে। তো কনসলিডেশন কোএফিসিয়েন্ট আসলে মূলত কতটুকু বা কি হারে কনসলিডেশন হয় সেটা বোঝায়। এটা একটা কম্বাইন্ড ইফেক্ট। মূলত হলো কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, যে আমরা পারমিয়াবিলিটি সম্পর্কে আগে ধারণা পেয়েছি, এবং কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ। অর্থাৎ এটাও আমরা এই অধ্যায়ের শুরুতে জেনেছি যে কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির একটা কম্বাইন্ড ইফেক্ট এটা। তো এটা যদি আমি সূত্রের মাধ্যমে দেখাই যে সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন ইজ ইকুয়াল টু হলো কে বাই অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বাই কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ ইনটু ইউনিট ওয়েট অফ ওয়াটার। তো আরেকটা টার্ম হলো ডিগ্রি অফ কনসলিডেশন। ডিগ্রি অফ কনসলিডেশনটা মূলত কি? তো এর আগে যদি আমি একটু দেখি যে কনসলিডেশন বিষয়টা ছিল যে আহ, আহ, মানে কোন একটা সয়েলের ভিতর থেকে আহ, যদি পানি কি পরিমাণে কম্প্রেস করলে পানি বের হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা ছিল আসলে কনসলিডেশন। তো এটাই যদি আমি কনসলিডেশনের ক্ষেত্রে ডিগ্রি অর্থাৎ কতটুকু মানে মাত্রা কতটুকু হয়েছে, বা আমরা এরকম কনসলিডেশন প্রসেসটা যেহেতু টাইম ডিপেন্ডেন্ট, এটা এক প্রকার বলা চলে যে আলটিমেট একটা টাইম বা ইনফিনিটিভ টাইম ধরে হবে। আমাদের শিওর না যে কতটুকু সময় ধরে হবে। তো এটা একটা মাত্রা অর্থাৎ কোন একটা সময় পরে আমরা নির্ধারণ করি যে আসলে কতটুকু সে কনসিডারেশন হয়েছে। তো এটাই হলো ডিগ্রি অফ কনসিডারেশন। এটা আমরা তিনটা উপায়ে বের করতে পারি। তো তার আগে যদি আমরা দেখি যে প্রথমে আমরা যখন বিবেচনা করেছিলাম যে কতটুকু পুরোটার বের হয়ে গেল, তার উপর ডিপেন্ড করে আসলে যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা পুরোটার প্রেশার দিয়ে নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা বেসড অন পুরোটার প্রেশার অর্থাৎ কতটুকু কনসিডারেশন হয়েছে, এটা যদি আমরা একটু নির্ণয় করি যে যখন কনসিডারেশনের মাত্রা জিরো অর্থাৎ শুরু, তখন যে পোড়াটার প্রেশারটা সেটাকে আমরা ইউ নট দ্বারা প্রকাশ করতে পারি। এবং যখন কনসিডারেশনের মাত্রা আমরা একেবারে 100% কনসিডারেশন হয়েছে, তখন পুরো ওয়াটার প্রেশার থাকবে, সেটাকে আমাদের ইউ 100 দ্বারা প্রকাশ করতে পারি। এবং ইউ অর্থাৎ কোনো একটা সময়, আমরা নির্দিষ্ট সময় যে সময়ে আমরা আসলে কনসিডারেশনের মাত্রাটা বের করব, সেই ইউটা অর্থাৎ ওই সময়ের পুরো ওয়াটার প্রেশার। তখন আমাদের এই পুরো ওয়াটার প্রেশার বেস করে যদি আমরা কনসিডারেশনের ডিগ্রি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের লিখতে পারি যে ইউ 0 - ইউ বাই হলো ইউ 0 - ইউ 100। এটা এক প্রকার আহ ঐকিক নিয়ম অনুসারেও করা যায় আর কি। তো এটা হলো মাত্রা যেহেতু প্রকাশ করা হয়, এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তো পরেরটা হলো বেসড অন সেটেলমেন্ট। তো এটা যদি আমরা দেখি যে যখন আমাদের মূলত পুরোটার প্রেশার বের হয়ে যায়, তখন মূলত এটা একটা সেটেলমেন্ট ঘটে। তো আমাদের যদি মনে করি কোন একটা সয়েল স্যাম্পল নিলাম এবং সেখানে যদি টোটাল হাইট যদি এইচ হয়, এবং কোন একটা সময় পরে কনসলিডেশন ঘটার পরে তার সেটেলমেন্ট ঘটে, তো সেটা যদি আমাদের ডিএল এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে ওই সময়ের ক্ষেত্রে বা ওই কনসলিডেশন কতটুকু হয়েছে সেটার মাত্রা যদি আমরা বের করতে চাই, তাহলে ডিএল এইচ বাই মানে স্মল এইচ বাই হলো এইচ, এখানে ডিএল এইচ হবে না, টোটাল হাইট অফ দা সয়েল স্যাম্পল ইন্টু 100। যখন আমাদের এটা যদি এরকম হয় যে কনস্ট্যান্ট অফ এরিয়া, মানে এরিয়াটা যদি কনস্ট্যান্ট থাকে, তখন আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো এটা হলো বেস্ট অ্যান্ড সেটেলমেন্টের মাধ্যমে আমরা ডিগ্রি অফ কনসলিডেশন নির্ণয় করতে পারি। তো আরেকটা হলো ভয়েড রেশিও। তো আমাদের আহ, মূলত হলো যখন কনসলিডেশন ঘটে, তখন আরেকটা ঘটে, সেটা হলো ভয়েটের চেঞ্জ ঘটে। তো এই ভয়েটের চেঞ্জটা কিরকম ঘটে? যে ভয়েটের চেঞ্জটা হলো যে আমাদের কমতে থাকে। তো যখন কমতে থাকে, তখন সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এটাও ঠিক একই রকমের পুরোটা প্রেশারের মতো নির্ণয় করতে পারি যে ই 0 - ই, অর্থাৎ ই 0 যখন আমাদের কনসলিডেশনের মাত্রা যখন জিরো, তখন, আর ই 100 কনসিডারেশন মাত্রা যখন 100, তখন আমরা এটা নির্ণয় করতে পারি। আর ইটা হলো কোন একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে যখন আমরা বের করি, তখন ওই সময়ের ক্ষেত্রে ভয়েড রেশিওটা কত সেটা। তো যখন আমাদের শুরুতে, তখন আমাদের কিন্তু ভয়েড রেশিওটা হলো বেশি থাকে, কারণ কনসিডারেশনের মাত্রা যখন জিরো, তখন আসলে ভয়েডটা বেশি থাকে, এবং সেটা যখন কনসিডারেশন শুরু হয়, তখন ভয়েডটা আস্তে আস্তে কমতে থাকে। এবং ই 100 অর্থাৎ কনসিডারেশন মাত্রা যদি একেবারে ফুললি হয়, তখন মূলত ভয়েড রেশিওটা একেবারে জিরো বা জিরোর কাছাকাছি চলে আসে, তখন সেই মানটা আমরা ই 100 দ্বারা প্রকাশ করতে পারি, তখন বলতে পারি যে 100% কনসিডারেশন তখন ঘটে। তো এভাবে আমরা মূলত ডিগ্রি অফ কনসিডারেশন নির্ণয় করতে পারি। যদি কোনো একটা পরীক্ষা বা আসে, তাহলে আমরা এভাবে যে মানগুলা থাকবে সেই মানগুলোর মাধ্যমে নির্ণয় করতে পারবো। তারপরে আমরা আরেকটা এই সম্পর্কে জানবো, সেটা হলো টাইম ফ্যাক্টর। অর্থাৎ আমাদের যেহেতু ডিগ্রি অফ কনসিডারেশন হলো টাইম ডিপেন্ডেন্ট, সেহেতু আমাদের এখানে টাইম ফ্যাক্টরটাও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই টাইম ফ্যাক্টরের মাধ্যমে আমরা বের করতে পারবো যে আসলে কতটুকু
মানে আমাদের কনসোলিডেশন ঘটছে এবং সেক্ষেত্রে কতটুকু সময় নিছে। তো এটা আমাদের রিলেশন থাকে যে আমাদের ডিগ্রি অফ কনসোলিডেশনের সাথে আমাদের টাইম ফ্যাক্টরের একটা রিলেশন, এবং পরবর্তীতে আমাদের সেই রিলেশনের মাধ্যমে মূলত হলো কতটুকু সময় নেয় যে আমাদের ডিগ্রি কনসোলিডেশন হতে। তো সেটা আমরা বের করতে পারি। তো এখানে টাইম ফ্যাক্টরটা হলো ডিগ্রি অফ কনসোলিডেশনের একটা ফাংশন। তো এক্ষেত্রে যদি টাইম ফ্যাক্টর আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সরাসরি ডিগ্রি অফ কনসোলিডেশনের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তো সেক্ষেত্রে দুইটা, অর্থাৎ আমাদের দুইটা আহ, যদি আমরা একটু গ্রাফিকে দেখেন, যে যদি এরকম হয় ডিগ্রি অফ কনসোলিডেশন 0 এবং ডিগ্রি অফ কনসোলিডেশন 100%। তো এটা হলো 60% পর্যন্ত আমরা একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করবো টিবি। তো সেটা হলো টিবি ইজ ইকুয়াল টু হলো পাই বাই ফোর ইন্টু ইউ স্কয়ার। তো এই ইউটা হলো ডিগ্রি অফ কনসলিডেশন। তো এই ডিগ্রি অফ কনসলিডেশন এখানে যে ইউটা, সেটা আমরা ফ্রাকশনে বসাবো। তো এখানে যদি এরকম হয় যে 50% কনসলিডেশন হয়েছে, তাহলে আমাদের এখানে ইউটা বসবে ইউ ইজ ইকুয়াল টু হলো 0.5, মানে 50% এখানে। আর পরের যে সূত্রটা, সেটা হলো টিবি ইজ ইকুয়াল টু 1.781 মাইনাস 0.933 লগ 100 মাইনাস ইউ%। তো এখানে এখানের যে ইউটা, সেই ইউটা বসাবো। যদি এরকম হয় যে 70% কনসিডারেশন হলো, তাহলে এখানে ইউটা হবে সরাসরি 70। ঠিক আছে। তো এইভাবে আমাদের টাইম ফ্যাক্টরটা মূলত নির্ণয় করতে পারি। তো এই টাইম ফ্যাক্টরের এটা আবার কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন এবং টাইম পিরিয়ড এবং ড্রেনেজ পাথের মাধ্যমে আসলে ডিপেন্ড করে। তো এটা একটা ফাংশন। তো অন্যভাবে আমরা টাইম ফ্যাক্টর নির্ণয় করতে পারি যদি আমাদের সেক্ষেত্রে ডিগ্রি অফ কনসলিডেশন জানা থাকে, টাইম পিরিয়ড জানা থাকে এবং ড্রেনেজ পাথ কতটুকু সেটা যদি আমরা জানা থাকি, তাহলে আমাদের সেখান থেকে আহ, মূলত টাইম ফ্যাক্টর নির্ণয় করতে পারি। এছাড়াও এই রিলেশনের মাধ্যমে যে অন্য কোনো যদি চায়, যেমন কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন কতটুকু এবং অথবা টাইম পিরিয়ড কতটুকু, অথবা ড্রেনেজ পাথ কত, তো সেটা আমরা নির্ণয় করতে পারি। এছাড়াও আরো কিছু আহ এখান থেকে কোএফিসিয়েন্ট নির্ণয় করা সম্ভব এই রিলেশনের মাধ্যমে। তো সেটা যদি টিবি ইজ ইকুয়াল টু দেখি, টিবি ইজ ইকুয়াল টু হলো সিবি ইন্টু টি বাই টি স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমাদের মূলত টাইম পিরিয়ডটা নির্ণয় করতে পারি। এবং সেক্ষেত্রে অন্য অন্য যে কোএফিসিয়েন্ট গুলো থাকে, যে ডিগ্রি অফ কনসলিডেশন, সেটা নির্ণয় করতে পারি। এবং এই যে টাইম ফ্যাক্টর, সেক্ষেত্রে সিবির যে ভ্যালুটা থাকে, সেখান থেকে আমাদের ডিগ্রি কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ অথবা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, সেগুলো আমরা নির্ণয় করতে পারি। তো এখানে আরেকটা বিষয় হলো ড্রেনেজ। তো ড্রেনেজ পার্টটা যদি আমাদের নিচের ফিগারের মাধ্যমে একটু দেখি, যে যদি কোনো একটা সয়েল লেয়ার থাকে এবং সেটা যদি হাই অথবা আম, ইয়ে ডেপথ যদি এই হয়, এবং সেক্ষেত্রে ড্রেনেজ পাথের ক্ষেত্রে যে আমরা এটা দেখি যে সেক্ষেত্রে ওয়ান ওয়ে ড্রেনেজ হতে পারে এবং টু ওয়ে ড্রেনেজ হতে পারে। তো এখন এক্ষেত্রে আমরা যদি দেখি যে মূলত হলো কনসলিডেশনটা কিলেতে ঘটে, এবং সেক্ষেত্রে এখানে প্রথম যে ফিগারটা আছে, সেটা হলো নিচে হলো ইমপারভিয়াস একটা লেয়ার আছে। এবং এই ইমপারভিয়াস লেয়ারের কারণে এখান থেকে কোনো পানি অপসরণ হতে পারে না, অথবা পানি ড্রেনেজ হতে পারে না। ফলে এটা কি হয়, যে শুধু উপরে যেটা আছে পারভিয়াস স্যান্ড, এই স্যান্ড অর্থাৎ এইখান দিয়ে মূলত হলো আহ, পানিটা হলো আহ, অপসরণ হয় অথবা ড্রেনেজ হয়। তো সেক্ষেত্রে এখানের যেটা হলো অনওয়ে ড্রেনেজ। তো অনওয়ে ড্রেনেজ ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানের যে সর্বশেষ বিন্দু, অর্থাৎ একেবারে নিচের বিন্দু, এইখান থেকে যদি আমাদের কোন একটা ওয়াটার ড্রেন হতে চায়, তাহলে সে টোটাল যে পথ অতিক্রম করে সেটা হলো এইচ। অর্থাৎ আমাদের এই এইচ পরিমাণ, অর্থাৎ তার যে ডেপথ অথবা হাইট থাকবে সয়েলের, সেই পরিমাণই সে তাকে কি করতে হয়, যে মূলত পথ অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে আমাদের ড্রেনেজ পাথ ডি ইজ ইকুয়াল টু লিখতে পারি এইচ। তো এটা হলো অন ওয়ে ড্রেনেজ, কারণ যেহেতু আমাদের এক পাশ দিয়ে ড্রেনেজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ওয়ান ওয়ে ড্রেনেজের ক্ষেত্রে আমাদের মূলত ড্রেনেজ পাথ যেটা ডি ইজ ইকুয়াল টু হবে এইচ। আমাদের টু ওয়ে ড্রেনেজ হয়, অর্থাৎ দুই পাশ থেকে যদি আমাদের ড্রেনেজ সিস্টেমটা থাকে, তো সেক্ষেত্রে দুই পাশে ইমপারভিয়াস স্যান্ড বা সরি পারভিয়াস পারভিয়াস সিস্টেম যদি থাকে, তো সেক্ষেত্রে আমাদের মূলত হলো দুই দিক দিয়ে আসলে কি করতে পারে, ড্রেনেজ হতে পারে। তো এই দুই দিক দিয়ে ড্রেনেজ হওয়ার কারণে আমরা একটা আনুমানিক ধরতে পারি যে তার মিডল স্থান থেকে মূলত ড্রেনেজ সর্ব মানে একেবারে বেশি দূরত্ব অতিক্রম করে তার মিডলে থাকা যে ওয়াটার কণাটা থাকবে অথবা পানির কণাটা থাকবে সেটা। তো সেটা যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে ড্রেনেজ পার্টটা শুধু অর্ধেক নিতে পারি। তো এক্ষেত্রে ড্রেনেজটা ডি ইজ ইকুয়াল টু হবে এইচ বাই 2। তো এক্ষেত্রে টু ওয়ে ড্রেনেজের ক্ষেত্রে আমাদের এইচ বাই 2, অর্থাৎ ড্রেনেজ পার্টটা হবে এইচ বাই 2। তো এখন এটা মূলত হলো আমাদের যে টাইম ফ্যাক্টর অথবা কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশনের ক্ষেত্রে যে রিলেশন, সেই রিলেশনের ক্ষেত্রে ড্রেনেজ পার্টটা আমরা কিভাবে নির্ণয় করবো। তো টু ওয়ে ড্রেনেজ এর ক্ষেত্রে আমাদের এই যে ডি ইজ ইকুয়াল টু এইচ বাই 2, এবং সিঙ্গেল ড্রেনেজ এর ক্ষেত্রে বা অন ওয়ে ড্রেনেজ এর ক্ষেত্রে হলো ডি ইজ ইকুয়াল টু এইচ।
তো এখন আমাদের যদি কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টা একটু বুঝতে চাই, যে এখানে প্রথম একটা এক্সাম্পল আমি দিয়েছি যে এ লেয়ার অফ ক্লে 2 মিটার, তার মানে আমাদের 2 মিটার ঠিক, তার মানে এখানে এইচ ইজ ইকুয়াল টু হবে 2 মিটার, এটা আমার আছে। ইজ সাবজেক্টেড টু এ লোডিং অফ 0.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো এখানে আমাদের যে এটা দেওয়া আছে, মানে যে লোডটা এখানে চাপানো আছে, সে লোডের পরিমাণ তো 0.5 কেজি পার সেন্টিমিটার। তো চাপানো আছে মানে এটা আমাদের উপর থেকে লোড দিচ্ছে, তো সেটা আহ, মূলত হলো প্রেশার অথবা স্ট্রেসের মাধ্যমে নির্ণয় করা হয়। এখানে দেওয়া আছে, তো সেক্ষেত্রে এখানে ডেল সিগমা নট, তো এই ভ্যালুটা হলো ডেল সিগমা নট, অথবা ইফেক্টিভ প্রেশার যেটাই বলি না কেন, ডেল সিগমা। ঠিক আছে, তো সেটা দেওয়া আছে। তা আফটার 1 ইয়ার, মানে 1 বছর পরে যদি এই লোডটা থাকে, মানে 1 বছর যাবত, তাহলে অ্যাভারেজ কনসলিডেশন হবে 50%, তার মানে অর্ধেক কনসলিডেশন হয়ে যাবে। তবে এই ধরনের লোড যদি কনস্ট্যান্টলি 1 বছর ধরে চাপানো থাকে, তাহলে কনসলিডেশনের মাত্রা হবে 50%, তার মানে আমাদের ইউজ ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 50%। তারপর দি লেয়ার হ্যাজ ডাবল ড্রেনেজ, তার মানে এখানে সরাসরি ডাবল ড্রেনেজ বলা আছে, তার মানে ডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি নেবে এইচ/2। এবং হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, তার মানে আমাদের এখান থেকে সিবি কি সেটা আমাদের বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ইজ 3 মিলিমিটার পার ইয়ার, তার মানে আমার এখান থেকে যদি কে ভ্যালু যদি 3 মিলিমিটার পার ইয়ার হয়, সেটা বলা আছে, তাহলে আমাদের সেটেলমেন্ট বের করতে বলছে 1 ইয়ার পরে, তার মানে সেটেলমেন্ট এস টি ইকুয়াল টু হবে আমাদের 1 বছর পর কতটুকু সেটেলমেন্ট হবে সেটা বের করতে বলছে। আরেকটা বলছে হাউ মাচ টাইম উইল দ্য লেয়ার টেক্স টু রিচ 90% কনসলিডেশন, তার মানে এটা আরেকটা বলছে যদি 90% কনসলিডেশন হয় সেক্ষেত্রে আমাদের কত সময় পরে 90% কনসলিডেশন হবে সেটা বের করতে বলছে। এখানে সরাসরি টিবি 2, অর্থাৎ 90% কনসলিডেশনের ক্ষেত্রে আমাদের টিবি 2 এর মানটা সরাসরি দেওয়া আছে। তো এখন কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন যদি আমরা বের করতে চাই, তো এটা আমাদের যে সূত্রটা আছে সেটা হলো টিবি ইজ ইকুয়াল টু হলো সিবি টি বাই ডি স্কয়ার। তো এটা যদি আমাদের সিবিটাকে যদি আমি আলাদা করে নিই, তাহলে সিবি ইজ ইকুয়াল টু লেখা যায় টিবি ইন্টু ডি স্কয়ার বাই টি। তো এক্ষেত্রে সিবির যে ভ্যালুটা সেটা আমরা বের করে নিতে পারি, সরি টিবি। তো টিবি ইজ ইকুয়াল টু আমাদের যেটা প্রথমে যে সূত্রটা ছিল যে 60%-এর ভিতরে যদি থাকে 0 থেকে 60, তার মানে আমাদের সূত্রটা হবে 5/4 ইন্টু ইউ স্কয়ার। তো এখানে ইউটা হবে আমাদের ফ্র্যাকশনে, তার মানে 0.5 হবে, যেহেতু আমাদের 50% কনসিডারেশন আছে। তার মানে এক্ষেত্রে আমাদের টিবিটা আমাদের বের করতে পারি। তো টিবি ইজ ইকুয়াল টু তখন পাবো 0.196। এবং এখানে ডি এর যে ভ্যালুটা সেটা আমাদের হলো এইচ/2। তো এখানে এইচ হলো 2 মিটার, তো সেক্ষেত্রে আমাদের এইচ/2 হবে 1 মিটার, এবং এটা যদি সেন্টিমিটার আমরা নেই তাহলে হবে 100। ডি হবে 100 সেন্টিমিটার। এবং টি হলো 1 ইয়ার, যেহেতু আমাদের প্রথমে বলছিল প্রথম কন্ডিশন অবস্থা যে আমাদের 1 ইয়ার হয়েছে 50% কনসলিডেশন, সেহেতু আমাদের টি এর ভ্যালু হবে 1 ইয়ার। তো এখান থেকে আমাদের সিবি ইকুয়াল টু মানে ক্যালকুলেশন করে পাবো 1960 সেন্টিমিটার স্কয়ার পার ইয়ার। তো এটা যদি হয়, তো এখান থেকে আমাদের আরেকটা বের করতে বলছে যে আহ, মূলত হলো যে ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি দেওয়া আছে, তাহলে আমাদের সেটেলমেন্ট বের করতে বলছে, যে আমাদের কতটুকু সেটেলমেন্ট হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এটা যদি আমরা একটু দেখি সেটেলমেন্ট কত হয়, তো সেক্ষেত্রে আমাদের প্রথম দিকে একটা সূত্র জানছিলাম, মনে আছে কিনা, যে টোটাল সেটেলমেন্ট কত সেটা। তো টোটাল সেটেলমেন্ট ইজ ইকুয়াল টু আমাদের যে এটা ছিল এস টি ইজ ইকুয়াল টু এম বি ডেল সিগমা ইন্টু হলো এইচ, আমাদের টোটাল থিকনেস অফ দ্য সয়েল। তো এটা যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের এখান দিয়ে আমাদের টোটাল সেটেলমেন্টটা বের করতে পারি। তো টোটাল সেটেলমেন্ট বের করার পর আমাদের যেহেতু বলছে 1 ইয়ারের সেটেলমেন্ট, তো এখন আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে 1 ইয়ার হলো 50% সেটেলমেন্ট করছে। তার মানে 1 ইয়ারের 50% সেটেলমেন্ট, যেহেতু টোটাল সেটেলমেন্ট আমরা বের করছি, তো 50% সেটেলমেন্ট হবে যেহেতু 50% অফ টোটাল সেটেলমেন্ট, 50% অফ এসটি। তো সেক্ষেত্রে আমাদের এসটি বের করে এসটি কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই অথবা 50% নিই, তাহলে আমাদের এখান থেকে যে কতটুকু সেটেলমেন্ট ঘটলো সেটা আমরা পাবো। তো এটাই এখানে করছে যে প্রথমে আমাদের যেহেতু সিবিটা বের করে নিছি, তো সিবি বের করার পর এখান থেকে এমবিটা বের করে নিছি। তো এমবি আমরা সিবি ইজ ইকুয়াল টু প্রথমে আমরা যে সূত্রটা জানছিলাম যে এটা হলো কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির একটি ফাংশন। তো সেই সূত্রের মাধ্যমে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জটা বের করছে, যেহেতু কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ভ্যালুটা দেওয়া আছে 3 মিলিমিটার পার ইয়ার। তো সেটা আমাদের সেন্টিমিটার, যেহেতু আমাদের সবগুলো এই সেন্টিমিটারে নেওয়া ছিল, তো সেগুলো আমাদের সেন্টিমিটারে নিয়ে আসছি। এবং গামা ডাব্লিউ যেটা, সেটা আমাদের আহ, মূলত
ওয়াটারের ইউনিট ওয়েট। তো ওয়াটারের ইউনিট ওয়েট যেহেতু আমাদের কেজি পার সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কিউব হবে, তাহলে এই কেজি পার সেন্টিমিটার কিউবে হলো আমাদের এটা হলো 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। তো এটাই এখানে আমাদের গামা ডাব্লিউটা 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব বসালে আমাদের এমবি এর যে ভ্যালুটা আসবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ, সেটা হবে 0.153 সেন্টিমিটার স্কোয়ার পার কেজি। তো এখন আমাদের যদি টোটাল সেটেলমেন্ট আমরা বের করতে চাই, তো এই এমবি এর সূত্রের মাধ্যমে এস টি ইজ ইকুয়াল টু হবে এমবি ইন্টু ডেল সিগমা ইন্টু এস। তো এই সূত্রের মাধ্যমে মূলত আমাদের টোটাল সেটেলমেন্টটা পাবো 15.3 সেন্টিমিটার। তো এখন যেহেতু 1 ইয়ার বলছি, কিন্তু 1 ইয়ারে আমাদের ডিগ্রি অফ কনসলিডেশন ছিল 50%। তো 50% যেহেতু ছিল, সেহেতু আমি এর আগেই বুঝিয়েছিলাম যে 50% হলে এটা অর্ধেক অথবা 50% নিব, তার মানে আমাদের টোটাল সেটেলমেন্টে 50% হবে 7.65 সেন্টিমিটার। তো এটা গেল 2 নম্বরেরই। তাহলে আমাদের 3 নম্বরে যেটা জানতে চাইছি যে হাউ মাচ টাইম উইল দ্য লেয়ার টেক্স টু রিচ 90% কনসিডারেশন, অর্থাৎ 90% কনসিডারেশন করতে আমাদের কতটুকু সময় নিবে। তো সেটা যদি আমরা বের করতে চাই যে 90% কনসিডারেশন করতে কতটুকু সময় নেয়, তো সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা জানি টি টিভি, অর্থাৎ আমাদের কত 90%, এখানে যদি আবার একটু দেখাই যে আমাদের এটা ছিল টিভি ইজ ইকুয়াল টু সিভিটি বা হলো ডি স্কয়ার। তো এখান থেকে টিটা আমাদের যদি আলাদা করে নিই, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে টিভি ডি স্কয়ার বা হলো সিভি। তো এখন আমাদের এই 90% কনসিডারেশনের ক্ষেত্রে আমাদের টিভির ভ্যালুটা আমরা নির্ণয় করব, বা টিভির ভ্যালুটা এখানে দেওয়া আছে 0.848, সেটা আমরা সরাসরি বসা দিতে পারি। আর ডি যেহেতু ডাবল ড্রেনেজ, তো সেক্ষেত্রে ডি ইজ ইকুয়াল টু হবে h/2। তো এখানে h/2 আমাদের সেটা 1 পেয়েছিলাম, তো সেটা সেন্টিমিটার হবে 100, তো 100 সেন্টিমিটার স্কোয়ার। এবং সিভির ভ্যালুটা আমরা যেটা পেয়েছিলাম যে 1960 সেন্টিমিটার স্কোয়ার পার ইয়ার, সেখানে আমরা 1960 সেন্টিমিটার স্কোয়ার বসাইলে, যে আমরা যেহেতু ইয়ারে বসাইছি, সেহেতু আমাদের টি এর ভ্যালুটা ইয়ার আসবে, সেটা হলো 4.32 ইয়ার। তো দেখেন এটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা বলতে পারেন, একটু যতটুকু আমি করাইলাম। জি ভাই, বুঝতে পারছি। তো পরবর্তী ম্যাথটাও খুব সহজ, এটা একটু একটু দেখি। যে এখানে বলছে যে 3 মিটার থিক লেয়ার, এটাও ডাবল ড্রেনেজ। যদি সিঙ্গেল ড্রেনেজ বলতো সেক্ষেত্রে আমাদের ডি এর ভ্যালুটা ওরকম হতো, তো যদি ডাবল ড্রেনেজ বলছে তার ডি এর ভ্যালুটা হবে h/2। 3 মিটার যেতে হবে, তার 1.5 মিটার। ঠিক আছে, মানে অফ স্যাচুরেটেড ক্লে লেয়ার আন্ডার এ সারফেস লোডিং আন্ডারওয়েন্ট 90% প্রাইমারি কনসিডারেশন, তার মানে 90% কনসিডারেশন হলো, তার মানে আমাদের ইউ এর ভ্যালু হবে 90%। এবং আমাদের এই কনসিডারেশন ঘটলো কত, 75 দিনে। ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কনসিডারেশন অফ কেলে ফর প্রেজেন্ট টেন্স, তার মানে আমাদের কোএফিসিয়েন্ট অফ কনসিডারেশন কত সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এখানে আমাদের টি এর ভ্যালু কত আমাদের দেওয়া আছে, যে 75 ডেজ। সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, 90% কনসিডারেশন আছে, তার মানে আমাদের এক্ষেত্রে ইউ এর ভ্যালু হলো 90%। এখান থেকে আমাদের টিভি অর্থাৎ টাইম ফ্যাক্টরটা আমরা পাবো। আহ, আহ, যেহেতু আমাদের এখানে 60%-এর বেশি, সেহেতু আমাদের সূত্রটা আসবে 1.781 মাইনাস 0.933 লগ 100 মাইনাস ইউ%, অর্থাৎ এই পার্সেন্ট যেটা ইউটা বসবে সরাসরি এখানে 90। তো সেটা আমরা পাবো। এখন ডাবল রেঞ্জ যেহেতু, সেহেতু আমাদের ডি এর ভ্যালুটা পাইছি। এখন কোএফিসিয়েন্ট অফ কনসিডারেশন, এটা আগের অঙ্কটা পারলে এটাও পারবো, যে সিবি ইজ ইকুয়াল টু টিবি বাই ডি স্কয়ার বাই টি। তো এখানে টিবির ভ্যালুটা 0.848 পাইছি, এবং টি এর যে ভ্যালুটা 1.5 স্কয়ার পাইছি, এবং টি পাইছি, টি আমাদের দেওয়া ছিল 75 ডেতে। তো সেহেতু সবগুলো যদি বসায়, সেক্ষেত্রে উপরে যে ভ্যালুগুলো বসাইছিলাম আমাদের মিটারে, এবং নিচের ভ্যালু যেহেতু আমরা ডেতে বসাইছিলাম, এবং উপরে হলো মিটার স্কয়ার আসবে, নিচে ডে আমাদের ইউনিট, ইউনিটটা আমাদের মিটার স্কয়ার পার ডেতে আসবে। তো এটা হলো আনসার। আশা করি এটা পারবে। এ হলো আমাদের প্রাইমারি কনসলিডেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল, মূলত এর শেষ। এখন আমরা দেখবো যে প্রথমে প্রাইমারি সেটেলমেন্ট যেটা দেখছিলাম, কনসলিডেশন সেটেলমেন্ট, কিন্তু আমাদের তার আগে একটা সেটেলমেন্ট ঘটে সাধারণত, সেটা হলো ইলাস্টিক সেটেলমেন্ট। তো এখন আমরা ইলাস্টিক, এটা মূলত খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইদানিং বুয়েটের ক্ষেত্রে যে এরকম গ্রাফের মাধ্যমে যে ম্যাথগুলো আসে, তো সেক্ষেত্রে আমি এই ম্যাথটা নিয়ে আসলাম। যে আপনার হয়তো একটু চর্চা করলে এরকম যদি ম্যাথ বাই চান্স দিয়ে ফেলাই, তাহলে হয়তো আপনার পারবেন। তো সেক্ষেত্রে ইলাস্টিক সেটেলমেন্ট এখানে এখানে বেশ একটা অত ইনলার্জ করে নিয়ে আসলাম না, শুধু
একটা ম্যাথ করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে আসছি। ইলাস্টিক সেটেলমেন্ট যে সূত্রটা হবে এটা হলো এস ইজ ইকুয়াল টু A1 A2, এবং A1 A2 হলো কোএফিসিয়েন্ট, এটা হলো শেপের উপর, অর্থাৎ আমাদের যে ফাউন্ডেশনটা থাকবে সেই ফাউন্ডেশনের শেপের উপর নির্ভর করে। তো এটা নির্ণয় করে কিভাবে, এটা গ্রাফের মাধ্যমে নির্ণয় করে সেটা দেখবো। এবং কিউ নট ইন্টু বি বাই ইএস, এখানে কিউ নটটা হলো আমাদের যে ফাউন্ডেশনের ক্ষেত্রে যে বেজ দিয়ে যে প্রেশারটা আসে সেটা। এখন এরকম যদি হয় যে একটা লোড আসলো 100 কিলোনিউটন, এবং সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের যে এরিয়াটা সেটা যদি এরকম হয় যে 10 মিটার স্কোয়ার, তাহলে আমাদের প্রেশারটা আসবে কিন্তু আমাদের কিউ নট ইজ ইকুয়াল টু আমাদের আসবে পি বাই, যদি আমাদের পি বাই এ হবে মানে পি বাই এ হবে 100/10, 10 স্কোয়ার। তার মানে এক্ষেত্রে আমাদের 10 কিলোনিউটন পার মিটার স্কোয়ার হবে কিউ, এটা হলো প্রেশার। এবং আমাদের বি অর্থাৎ আমাদের যে আমাদের ফাউন্ডেশনটা যদি থাকে, ফাউন্ডেশনটা যদি স্কোয়ার হয়, তো সেক্ষেত্রে বি হবে, এটাও বি এটাও বি। কিন্তু ফাউন্ডেশনটা এরকম যদি হয় যে আহ একটা রেক্টাঙ্গুলার, তো সেক্ষেত্রে এটা বি আর এটা হবে এল। ঠিক আছে, তার মানে এটা বি এবং এল। এবং ইএস, ইএসটা হলো আমাদের যে সয়েল থাকবে, যে সয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি সম্পর্কে আমরা জানি। তো সেক্ষেত্রে আমাদের ইএসটা হবে সয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এইগুলোর মাধ্যমে যদি আমাদের ইলাস্টিক সেটেলমেন্ট আমরা নির্ণয় করতে পারি, তো এক্ষেত্রে A1 এবং A2 যদি এরকম হয় যে কোএফিসিয়েন্ট, এবং এই কোএফিসিয়েন্ট দুটো মূলত এই গ্রাফের মাধ্যমে নির্ণয় করতে হয়। সেই গ্রাফ দুটো আমি একটু দেখাচ্ছি। এখানে প্রথম যে গ্রাফটা আছে সেই গ্রাফের মাধ্যমে আমরা A1টা নির্ণয় করবো। এখানে এটা যদি আপনার একটু ঘোলাটে, তারপর একটু দেখেন যে A1, A1 এটা গ্রাফের এই ভ্যালুগুলো হলো A1। ঠিক আছে, এগুলো গুলো A1, এবং এটা হলো আমাদের দুটো ফাংশন। A1টা হলো দুটো ফাংশন, একটা হলো H/B এর ফাংশন, আর একটা হলো L/B এর ফাংশন। এখন H টা কি, H টা হলো আমাদের এখানের চিত্রটা যদি একটু দেখেন, যে আমাদের যে ফাউন্ডেশনের যে চিত্রটা দেখাইছি, এখানে চিত্রটা যদি দেখেন যে এজটা হলো আমাদের যে ফাউন্ডেশনের বেস থাকবে, সেই বেস থেকে একটা যদি এরকম হয় যে ইমপারভিয়াস লেয়ার, ইমপারভিয়াস অথবা একটা রক লেয়ার হতে পারে, যেটা হলো কোনো সেটেলমেন্ট ঘটে না বা সেটেলমেন্ট ইজ ইকুয়াল টু জিরো হতে পারে, এরকম যদি হয়, তো সেক্ষেত্রে এটা হলো ক্লে সয়েল বা যাই হোক না কেন, বা স্যান্ড সয়েল হতে পারে। কিন্তু এটা একটা মানে লেয়ার থাকবে, ওই লেয়ার পর্যন্ত, যে লেয়ার পর্যন্ত হলো মূলত ওই লেয়ারটায় কোনো সেটেলমেন্ট ঘটে না। তার মানে বাকি যে উপরে যে লেয়ারটা থাকবে, এই লেয়ারে মূলত সেটেলমেন্ট ঘটবে। তো এইটুকু যে ডেপথ থাকবে সেটা হলো এইচ। ঠিক আছে, আর বি হলো আমাদের যে ফাউন্ডেশন থাকবে সেই ফাউন্ডেশনের প্রস্থ বি এবং লেন্থ এল। তো এটা এখানে আমাদের যে ইটা থাকে, তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের কতগুলো গ্রাফ আছে। তো সেক্ষেত্রে যদি দেখি যে নিচের গ্রাফটা হলো সার্কুলার ফুটিং এর জন্য, যদি সার্কুলার হয় তো সেক্ষেত্রে সার্কুলার ফুটিং, তো সেক্ষেত্রে L/B যাই থাকুক না কেন, ওই গ্রাফের ওই বিন্দুতে আমরা মূলত এটা নির্ণয় করতে পারি, L/B। আর তার ঠিক উপরেরটা হলো স্কোয়ার। তো স্কোয়ার এবং সার্কুলার খুব কাছাকাছি। এবং L/B এর ভ্যালু, এইগুলো যদি এরকম হয় যে 2 হয়, তাহলে আমাদের এই গ্রাফের থেকে নিতে পারি। L/B এর ভ্যালু যদি আমাদের 5 হয়, এই গ্রাফ থেকে নিতে পারি। L/B এর ভ্যালু যদি আমাদের 10 হয় এটা, এবং L/B এর ভ্যালু যদি ইনফিনিটিভ হয়, তো ইনফিনিটিভ এটা হইতে পারে যেমন ওয়াল ফুটিং এর ক্ষেত্রে হইতে পারে, বা কাছাকাছি হইতে পারে, বা একটু ইনফিনিটিভ বা 10 এর বেশি হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের L/B ভ্যালু ইনফিনিটি আমরা নিতে পারি। তো L/B ভ্যালু এই একটা ফাংশন। আর একটা হলো H/B, তো এটা হলো H/B, নিচের যে ভ্যালু গুলো থাকবে এটা হলো একটা লগ স্কেলে, তো H/B এর ভ্যালু গুলো থাকে। তো এখন এটা যদি এরকম হয় যে কোনো একটা ফাউন্ডেশনের ক্ষেত্রে L/B এর ভ্যালু 2 হলো, এবং H/B এর ভ্যালু যদি এরকম হয় 10 হলো, তো সেক্ষেত্রে আমাদের কি করতে পারি যে H/B এর ভ্যালু 10, সরি 10, আর এটা হলো 2। তার মানে আমরা এখান থেকে যে পয়েন্টটা আমাদের ই হয়, ইন্টারসেক্ট হয়, তো সেই পয়েন্টটা যদি আমাদের A1 এর ভ্যালুর দিকে আমরা টানি, তো সেখান থেকে আমরা A1 এর ভ্যালুটা আমরা পাবো। যদি এখান থেকে আমরা দেখি যে A1 এর ভ্যালুটা মোটামুটি 0.8 এর কাছাকাছি, তো সেক্ষেত্রে A1 এর ভ্যালুটা আমরা এভাবে নির্ণয় করতে পারি যে 0.8। ঠিক আরেকটা হলো A2 ভ্যালু। A2 এর এটা হলো যে DF বাই বি এর ফাংশন। তো ডিএফ বাই বি এর যদি ফাংশন, ডিএফ টা জিনিসটা আমরা ডেপথ অফ ফুটিং বা ফাউন্ডেশন, সেটা ডি, আর বি তো আমরা উইথ অফ দা ফুটিং। তো এই ক্ষেত্রে আমাদের A2 যেটা সেটা দেখেন যে এখানে আমাদের A2 এর ভ্যালু গুলো হলো এই এক্সিস বরাবর, এবং ডিএফ বাই বি এর ভ্যালু গুলো হলো নিচে। তো এরকম যদি হয় ডিএফ বাই ভ্যালু, যদি আমরা কোনো একটা ফুডিং এর ক্ষেত্রে যদি ডিএফ বাই ভ্যালু হলো 5 পাইলাম, তো সেক্ষেত্রে এই 5 থেকে আমাদের কি করি যে আমরা একটা পারপেন্ডিকুলার রেখা টানি। তো সেক্ষেত্রে আমাদের যদি আবার ওই রেখাটা দিয়ে বিন্দুতে সেট করে, এবং সেখান থেকে আমাদের যদি A1 যে এক্সিস থাকে সেই এক্সিস বরাবর যদি আমাদের রেখাটা টেনে নিই,
তো সেক্ষেত্রে দেখেন যে সেক্ষেত্রে আমাদের এ ওয়ানের একটা ইন্টারসেক্ট ঘটবে। তো সেই এ ওয়ানটা যদি ইন্টারসেক্ট ঘটে সেটা দেখেন 0.8 থেকে 0.9 এর মাঝামাঝি, এটা আমরা 0.97 আমরা লিখতে পারি যে আমাদের এখানে এ ওয়ান এর ভ্যালুটা 0.9। তো আমাদের এ ওয়ান এবং এ টু যদি পাই এবং বাকি যে ভ্যালুগুলো যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমাদের সহজেই ইলাস্টিক সেটেলমেন্টটা আমরা নির্ণয় করতে পারি। তো এটা। তো আরেকটা হলো, যদি এরকম বাই চান্স কোনো ক্ষেত্রে ইএস এর ভ্যালুটা কোনো সময় নাও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে একটা চার্ট যদি দেওয়া থাকে, এটা সাধারণত দেওয়া থাকে, তারপরে যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইএস এর ভ্যালুটা আমাদের এইভাবে বের করতে পারি। তো ইএস ইজ ইকুয়াল টু হবে এখানে আমাদের পিটা ইন্টু সিইউ। তো এই সিইউ জিনিসটা হলো আন্ডার শিয়ার স্ট্রেন্থ, আমাদের শিয়ার স্ট্রেস স্ট্রেন্থ হামিদুর পড়াইছে, আপনারা হয়তো বা এই ভ্যালু সম্পর্কে জানেন যে সিইউ কি, আন্ডার শিয়ার স্ট্রেন্থ। তো এই সিইউ হলো আমাদের এখানে কিউ, অর্থাৎ কিউ ইউ বাই টু। তো এখানে আমাদের কিউ ইউর যেটা সেটা হলো আনকনফার্ম কম্প্রেসিভ স্ট্রেন্থ, আর এটার অর্ধেক হলো দেয়া সিইউ। তো এখন বিটা, এই বিটা যেহেতু আমাদের ইএস, বিটা ইন্টু সিইউ, সিইউ টু ভ্যালুটা হয়তো দেওয়া থাকবে, তাহলে আমাদের বিটার ভ্যালুটা এখানে চার্ট থেকে নির্ণয় করতে হবে। এই চার্ট থেকে নির্ণয় করার জন্য আরো দুইটা ভ্যালু সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হলো প্লাস্টিসিটি ইন্ডেক্স আর হলো ওভার কনসলিডেশন রেশিও। যদি এরকম হয় যে প্লাস্টিসিটি ইন্ডেক্স আমাদের 50-এর বেশি হলো এবং ওভার কনসলিডেশন হলো 2, তো সেক্ষেত্রে ভ্যালুটা হলো 270 থেকে 120, তো এর মধ্যে হবে। আবার যদি এরকম হয় 30 থেকে 50, তো সেক্ষেত্রে আমাদের এইভাবে প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং আমাদের ওভার কনসিডারেশন রেশিও থেকে আমাদের বিটা ভ্যালুটা নির্ণয় করতে হবে। সেই নির্ণয় করার পরে আমাদের মূলত সিইউ যদি থাকে সেটা গুণ দিয়ে আমাদের ইএস এর ভ্যালুটা, অর্থাৎ সয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা নির্ণয় করবো। এটা সাধারণত সরাসরি দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এভাবে চার্ট থাকবে, সেই চার্ট থেকে আমরা নির্ণয় করতে পারবো। তো এটা যদি আমরা একটা ম্যাথের মাধ্যমে যদি আমরা একটু দেখি, তাহলে হয়তো ক্লিয়ার হওয়া যাবে। তো এখন যদি দেখি যে রেফার টু দ্য ফিগার বিলো, অর্থাৎ নিচের ফিগার থেকে, হোয়ার এ 2 মিটার বাই 3 মিটার ফ্লেক্সিবল ফাউন্ডেশন। তার মানে এই যে ফাউন্ডেশনটা হলো 2 মিটার এবং 3 মিটার, তার মানে ছোটটা হলো বি আর বড়টা হলো এল, এটা আমাদের দেওয়া আছে। ফ্লেক্সিবল ফাউন্ডেশন ইজ প্লেসড ইন দ্য স্যাচুরেটেড কেলে এট 1.5 মিটার ডেপথ, তার মানে হলো আমাদের ডিএফ এর যে ভ্যালুটা, ডেপথ অফ ফাউন্ডেশন, সেটা হলো 1.5 মিটার। এখন বেডরক লাইস এট 4 মিটার বিলো। বেডরক বলতে যে রকি যে লেয়ারটা, যে বললাম যেখানে সেটেলমেন্টটা মূলত জিরোর কাছাকাছি, সেটা সেটা মূলত দেওয়া দেওয়া আছে 4 মিটার, তার মানে এখানে এইচ এর যে ভ্যালুটা হবে 4 মিটার। বিলো দ্য ফাউন্ডেশন দি কেলে ইজ ওভার কনসলিডেটেড উইথ এ ওসিআর ইজ ইকুয়াল টু 2, তার মানে এখানে ওভার ওভার কনসলিডেশন রেশিও ওসিআর দেওয়া আছে, আন্ডার শিয়ার স্ট্রেন্থ সিইউ ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স অর্থাৎ পিআই এটা 45 দেওয়া আছে। ইফ দ্য প্রেসার অ্যাপ্লাইড বাই দ্য ফাউন্ডেশন টু দ্য আন্ডারলাইং সয়েল ইজ 80 কিপিআই, তার মানে আমাদের যে প্রেসারটা দেওয়া আছে কিউ নট, সেটা আমাদের দেওয়া আছে 80 কিলো প্যাসকেল। ডিটারমাইন দ্য অ্যাভারেজ ইলাস্টিক সেটেলমেন্ট, তার মানে আমাদের ইলাস্টিক সেটেলমেন্টটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে আমাদের ইলাস্টিক সেটেলমেন্ট নির্ণয় করার জন্য যে সূত্রটা ছিল সেটা হলো আমাদের সেটেলমেন্ট এস ইজ ইকাল টু A1 A2 কিউ নট বি বাই ইএস। তো এক্ষেত্রে আমাদের ইএস এর ভ্যালুটাও জানা নাই, A1 এর ভ্যালু জানা নাই, এটার ভ্যালু জানা নাই, শুধু কিউ নট এবং বি এর ভ্যালুটা আমাদের সরাসরি দেওয়া আছে। তো সেক্ষেত্রে একই রকমের আগে যে গ্রাফ ছিল সেই গ্রাফ থেকে আমাদের A1 A2 এবং আমাদের চার্ট থেকে ইএস এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তো যদি আমাদের গ্রাফ থেকে A1 এর ভ্যালুটা আমরা দেখতে চাই, তো এক্ষেত্রে এল বাই এইচ বাই বি এবং এল বাই বি, আমরা এই দুটা দেখেন নিচের যে স্লাইডটা, এইচ বাই বি এবং এল বাই বি দুটো নির্ণয় করছি। তার মানে এখান থেকে এইচ বাই বি যেটা সেটা হলো 2, তার মানে 2 হলো এটা, এটা হলো 2, এবং এল বাই বি 1.5। এল বাই বি যদি 1.5 হয় এবং এ স্কোয়ার, যদি এ স্কোয়ার যদি হয় কোনো ফুটিং, সেক্ষেত্রে এল বাই বি এর ভ্যালু হলো 1, তার মানে এটা হলো 1 যদি ধরি, আর এই গ্রাফটা হলো 2, তার মানে এল বাই বি এর ভ্যালুটা হবে, আরেকটা যদি আমরা মাঝখান দিয়ে গ্রাফ আঁকি তার মানে 8। ঠিক আছে, তার মানে আমাদের এল বাই বি এর ক্ষেত্রে যে গ্রাফটা সেই গ্রাফটা হবে এরকম। তো এখন এই গ্রাফ থেকে আমাদের যদি এল বাই বি এবং এইচ বাই বি এর নিচ থেকে যদি টানি, তার মানে আমাদের এই এরকম ভাবে একটা ইন্টারসেক্ট করবে এই জায়গাটায়, এবং এই ইন্টারসেক্ট থেকে যদি আমাদের ইয়ান এর থেকে যদি টানি, তার মানে সেক্ষেত্রে আমাদের মোটামুটি 0.6 এর কাছাকাছি আসে, তার মানে এ ওয়ান এর ভ্যালুটা আমরা পাবো 0.6।
ঠিক যদি আমাদের নেক্সট গ্রাফ থেকে যদি দেখি, যে নেক্সট গ্রাফ থেকে আমাদের যদি ডিএফ বাই বি এর ভ্যালুটা মূলত 0.7, তার মানে 0.75 যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের এটা হলো 5, তার মানে খুবই ছোট, তার মানে এটার কাছাকাছি। এবং এটা যদি আমি যদি টানি উপরের দিকে, তাহলে এখানে আসবে, এবং এখান থেকে যদি নির্ণয় করি তাহলে 0.9। যেমন এটা মোটামুটি অ্যাকচুয়াল হবে না, কিন্তু খুব কাছাকাছি যদি হয় মানে সেটাই হলো, সেটাই ঠিক থাকবে। তো সেক্ষেত্রে কাছাকাছি ভ্যালুটা 0.94 আসে। তো সেক্ষেত্রে আমাদের A1 এবং A2 এর ভ্যালুটা, এটা হলো A2 এবং এটা হলো A1 পেলাম। তো এখন যদি আমাদের ইএস এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে চাই, তো ইএস ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে আমরা জানি বিটা ইন্টু সিইউ, তার মানে এখান থেকে বিটার ভ্যালুটা নির্ণয় করবো এবং সি এর ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো বিটার ভ্যালুটা নির্ণয় করার জন্য আমাদের দরকার ওভার কনসিডারেশন রেশিও ওসিআর, এটা হলো 2, তার মানে এই ঘরে থাকবে। আর হলো প্লাস্টিসিটি ইন্ডেক্স হলো 45, তার মানে 45 হলো 30 এবং 50 এর মাঝামাঝি, তার মানে আমাদের এই ঘরে থাকবে, তার মানে আমাদের ভ্যালুটা হবে 550 থেকে 270। তো এই ক্ষেত্রে আমাদের কি করব, আমাদের বিটার ভ্যালুটা নির্ণয় করার জন্য আমাদের যে ইন্টারপোলেশন যে রুলসটা আছে, সেই ইন্টারপোলেশন রুলসটা ইউজ করব। সেই ইন্টারপোলেশন রুলস যদি ইউজ করি, তুমি সেখান থেকে আমরা পাবো বিটার ভ্যালুটা 340। তো এটা আমাদের ইন্টারপোলেশন রুলস এর মাধ্যমে, অর্থাৎ আমাদের 30-র জন্য বিটা হবে 550, ঠিক 50-র জন্য হবে 270, তার মানে মাঝখানে অর্থাৎ 45-এর জন্য কত হয় সেটা আমরা নির্ণয় করব, 340 আসছে। তো এখন আমাদের এখান থেকে যদি ইএস এর ভ্যালুটা নির্ণয় করতে চাই, তার মানে ইএস ইজ ইকুয়াল টু বিটা ইন্টু সিইউ, তার মানে বিটা ইন্টু সিইউ, তার মানে আমাদের ইএস আসছে, অর্থাৎ সয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি সেটা হলো 20,400 কিলো প্যাসকেল। তো এখন আমাদের যে ভ্যালুগুলো, সবগুলো ভ্যালু আমাদের মানে কিছু ভ্যালু দেওয়া আছে এবং কিছু ভ্যালু বের করছি। তো সেক্ষেত্রে আমাদের এভারেজ ইলাস্টিক সেটেলমেন্ট এস ইজ ইকুয়াল টু আসবে A1 A2 কিউ নট বি বাই ইএস। তো A1 হলো 0.6, A2 হলো 0.94 এবং কিউ নট হলো 80, এবং বি এর ভ্যালুটা আমাদের 2 দেওয়া আছে, এবং ইএস এর ভ্যালুটা আমরা বের করছি 20,400। এবং এটা আমাদের আসবে মিটারে, টোটাল যে ভ্যালুটা আসতেছে মিটারে, এবং সেটাকে আমরা 100,000 দ্বারা গুণ দিয়ে আমাদের এই ভ্যালুটা মিলিমিটার আসতেছে 4.42 মিলিমিটার। তো দেখেন এটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা, বা কারো বুঝতে কোনো অসুবিধা হয় কিনা দেখেন। বুঝতে পারছি। আচ্ছা, এটা মূলত মানে কোনো পরীক্ষায় আসে না বা ইম্পর্টেন্ট কিনা আমি ওটা বলতে পারি না, কিন্তু এই ধরনের কোশ্চেন যেহেতু গ্রাফের মাধ্যমে আসে, সেহেতু আমি কোশ্চেনটা নিয়ে আসলাম। তারপর হলো সেটেলমেন্ট বেসড অন ইলাস্টিক থিওরি। তো আরেকটা এর আহ, ঠিক একই রকমের, কিন্তু এইখানের মূলত হলো একটা দেওয়া আছে, সেটা হলো পয়সন রেশিও, এটা যদি দেওয়া থাকে বা এটার বিবেচনা করতে হয়। এবং আরেকটা হলো আমাদের ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, আইপি। তো ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা আমাদের মূলত ইলাস্টিক সেটেলমেন্টের ক্ষেত্রে আমাদের কিউ এবং বি বাই হলো ই, এটা মূলত কনস্ট্যান্ট। বাকি ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের ই ওয়ান এবং উপরে এ টু ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফ্যাক্টরটা, এখানে আমাদের যে ফ্যাক্টরটা আসছে 1 - পয়সন রেশিও স্কয়ার ইন্টু হলো আই। তো এখানে ফ্যাক্টর দুইটা চেঞ্জ শুধু, বাকি মূলত হলো ইলাস্টিক সেটেলমেন্টের ক্ষেত্রে আহ, সূত্রটা কাছাকাছি একই রকমের, শুধু মূলত হলো ফ্যাক্টর চেঞ্জের কারণে। ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে যে ফ্যাক্টরটা আসছে, দুইটা ফ্যাক্টর, একটা হলো আমাদের মডুলাস অফ, সরি, পয়সন রেশিও, আর একটা হলো আমাদের ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। পয়সন রেশিও যে জিনিসটা, সেটা আমরা মূলত মেকানিক্স অফ সলিডে আমরা এগুলো জানছি। কিন্তু ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা সম্পর্কে যদি আমরা একটু দেখি, তো এখানে কয়েকটা কন্ডিশনের জন্য ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা কত হবে সেটা আমাদের এখানে বলা আছে। তো ইনফ্লুয়েন্স ফ্যাক্টর যদি আমাদের, এটা হলো রিজিড সার্কুলার ফুটিং হয়, যে ফুটিংটা যদি রিজিড হয়, এবং রিজিড বলতে যেরকম আমাদের ফ্লেক্সিবল ফুটিং এবং রিজিড ফুটিং এর ক্ষেত্রে যে বিষয়টা, এটা যদি আমরা দেখি বা বলি, যে এরকম হলো যে যে ফুটিংটা বা আমরা দিলাম সেটা হলো রিজিড না, মানে শক্ত না, সেটা হলো ফ্লেক্সিবল, অর্থাৎ সেটার ক্ষেত্রে আমাদের আহ আহ, মানে এখানে যে বিষয়টা যেমন কংক্রিট হতে পারে, সেক্ষেত্রে সেটা আমরা রিজিড ধরতে পারি। কিন্তু যদি রিজিড হয়, তো সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনে একটা অন্য অন্য রকমের আচরণ করে। আর যদি ফ্লেক্সিবল হয়, যেমন এমন একটা ফুটিং দিলাম, সেটা ওইভাবে কংক্রিটের মতো রিজিড না। তো সেক্ষেত্রে যদি ফ্লেক্সিবল হয়, সেক্ষেত্রে ফাউন্ডেশনের এটা কিন্তু অন্যরকম আচরণ করে। তো সেই ক্ষেত্রে মূলত এখানে ইনফ্লুয়েন্সটা বিভিন্ন ফুটিং এর জন্য বা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন রকম হয়। তো সেটা এখানে যদি রিজিড সার্কুলার ফুটিং হয়, সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সটা হবে 0.88। আর যদি রিজিড স্কোয়ার ফুটিং হয়, তাহলে ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা হবে 0.82। এখন যদি ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা এরকম হয় যে রেক্টাঙ্গুলার ফুটিং, তো রেক্টাঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে দুটো আমাদের করছে, যে একটা হলো যদি এরকম হয় রেক্টাঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে এল বাই বি এর রেশিওটা 1.5 হয়, তার মানে ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা 1.06।
এবং এল বাই বি এর ভ্যালুটা যদি 5 হয় তাহলে 1.7। তো এখন যদি এটার মাঝামাঝি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের মূলত আহ, এটা ইন্টারপোলেশন করে মূলত ভ্যালুটা নিয়ে আসতে হবে, এটাই। তো এটা যদি হয় তো সেক্ষেত্রে আমরা একটা ম্যাথের মাধ্যমে মূলত এটা করি। তো এই ম্যাথটা মূলত একটা পরীক্ষা আসছিল বিএমএ, বিএমএ কোর্সের। তো সেক্ষেত্রে ডিটারমাইন দ্য ইলাস্টিক সেটেলমেন্ট অফ এ ফুটিং 3/3, অর্থাৎ আমাদের এটা স্কোয়ার ফুটিং রেস্টিং অন সেন্ডি সয়েল গিভেন ইএস, অর্থাৎ আমাদের সয়েলের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি এটা দেওয়া আছে 45,000 কিলো প্যাসকেল, এবং পয়সন রেশিও যেটা সেটাও দেওয়া আছে 0.3। ফুটিং ক্যারিস এ লোড 2,000 কিলো নিউটন, 2,000 কিলো নিউটন লোড ক্যারিজ করতে হবে, তার মানে পি এর ভ্যালুটা দেওয়া আছে টেক আইপি, অর্থাৎ আইপিটা সরাসরি আমাদের দেওয়া আছে। তো এটা হলো আমাদের সরাসরি দেওয়া বলতে উপরে যে যে এটা আছে, যে অর্থাৎ রিজিট স্কোয়ার ফুটিং যদি হয় সেক্ষেত্রে আমাদের 0.82 ওটাই আর কি। এখানে আমাদের যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের অত মাথা ঘামানোর ই নেই। তো সেটা আমরা আইপি আমরা ইউজ করতে পারি। তো এখন আমাদের যে কিউর ভ্যালুটা সেটা আমাদের নির্ণয় করতে হবে, কিউ ইজ ইকুয়াল টু পি বাই এ। তো এখানে এটাই নির্ণয় করছে যে পি হলো 2,000, এ হলো আমাদের ফুটিং এরিয়া 3 × 3, সেটা হলো কিউ আমরা পেলাম। তো এখন আমাদের এখান থেকে যে সূত্রটা এস, এস ইলাস্টিক মডুলাস বা ইমিডিয়েট সেটেলমেন্ট যেটাই বলি না কেন এসআই, তো সেটা হলো ইলাস্টিক সেটেলমেন্ট বা ইমিডিয়েট সেটেলমেন্ট কিউবি অন মাইনাস পয়সন রেশিও, অর্থাৎ মিউ স্কয়ার বাই ই ইন্টু হলো আইপি। তো এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমাদের এখান থেকে মিটারে অর্থাৎ 0.01 ওয়ান অন মিটার ইলাস্টিক সেটেলমেন্ট আসছে। তো দেখেন এটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা কিনা। ভাই আইপি হ্যাঁ ভাই, সবসময় বুঝতে উল্লেখ পারছি। করে দেবেন। আইপি যদি উল্লেখ করে না দেয় সেক্ষেত্রে আমাদের এই ভ্যালু চার্টটা অর্থাৎ আমাদের এখানে যে আইপি ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা এটা একটু মুখস্থ রাখতে হবে। আর যদি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে তো ভালো। জি ভাই, বুঝতে পারছি। তাহলে মূলত সেটেলমেন্ট অথবা কনসিডারেশন যে চ্যাপ্টারটা সেটা মূলত এই পর্যন্তই। এখন আমাদের আরেকটা চ্যাপ্টার আজকে দেখবো। এই চ্যাপ্টারটা হলো সয়েল ইনভেস্টিগেশন অথবা সয়েল এক্সপ্লোরেশন। তো মূলত আহ, আহ, এই জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো এতদিন জানলাম অর্থাৎ বিভিন্ন প্রপার্টিজ অথবা সয়েল মেকানিক্স সম্পর্কে যেটা বলি, তো সেটা জানার ক্ষেত্রে সয়েল ইনভেস্টিগেশনটা হলো যে আমাদের কোন একটা সয়েল মাঠ থেকে তুলে নিয়ে আসা অথবা মাঠে টেস্ট করা। তো সেক্ষেত্রে যে এই টেস্টের বিষয়টা থেকে আমাদের মূলত আমাদের যে প্রপার্টিজ গুলো সেগুলো আমরা নির্ণয় করে থাকি। তো সেই যে প্রপার্টিস নির্ণয় করব তো সেক্ষেত্রে আমাদের কি দরকার, যে আমাদের সয়েল আসলে ইনভেস্টিগেশন দরকার অথবা সয়েল এক্সপ্লোরেশন দরকার, মানে সয়েলকে নিয়ে আসা দরকার অথবা সয়েল মাঠে টেস্ট করা দরকার। তো সেটাই হলো এই অধ্যায়ের মাধ্যমে আমরা কিছু দেখার আলোচনা করব। তো সেটা যদি সয়েল ইনভেস্টিগেশন বলতে কি বোঝায়, এটা হলো ইনফরমেশন অ্যাবাউট সাব সয়েল কন্ডিশন, অর্থাৎ আমাদের এই সয়েল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ইনফরমেশন জানতে পারবো যে সাব সারফেস যে কন্ডিশন গুলো থাকে অর্থাৎ সয়েলের সেটা কি রকম সেটা আমরা জানতে পারি। তো এটাই হলো সয়েল ইনভেস্টিগেশন যদি ডেফিনেশন বলে মূলত। এখন এটা আমরা কেন মূলত সয়েল ইনভেস্টিগেশন, এটার অবজেক্টিভ গুলো কি কি, তো সেক্ষেত্রে আমাদের যে এই যে বললাম যে বিভিন্ন প্রপার্টিজ সম্পর্কে আমরা জানছি। তো সেগুলা এখানে যদি আমরা মূলত মূল প্রপার্টিজ গুলো দেখি, তো ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস অফ সয়েল, বিয়ারিং ক্যাপাসিটি আমরা জানতে পারি, গ্রাউন্ড ওয়াটার কন্ডিশনটা কিরকম সেটা জানতে পারি, এবং এটার উপরে যে আমাদের কনস্ট্রাকশন করব কোন একটা স্ট্রাকচার সেটা সুইটেবল কিনা সেটা আমরা জানতে পারবো, এবং এটার সয়েল ইমপ্রুভমেন্ট লাগবে কিনা সেটা কিন্তু কোন ধরনের টেকনিক অবলম্বন করা দরকার সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এবং আমাদের বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হতে পারে বা হতে পারে কিনা সেটা আমরা জানতে পারি। তারপর হলো ফাউন্ডেশনের কতটুকু ডেপথ দিব সেটা আমরা এখান থেকে অর্থাৎ এই যে সয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। এরকম আর কি বিভিন্ন ধরনের মূলত কোনো কতগুলো প্রিন্সিপাল বা উদ্দেশ্য সাধনের জন্য মূলত আমরা সয়েল ইনভেস্টিগেশন অথবা এক্সপ্লোরেশন গুলো আমাদের নির্ণয় করে থাকি। তো এখন যদি আমরা দেখি যে কি কি মাধ্যমে মূলত এই সয়েল ইনভেস্টিগেশন বা এক্সপ্লোরেশন গুলো করে থাকি, তো সেক্ষেত্রে কয়েকটা টেস্ট বা কয়েকটা মেথডের মাধ্যমে করি। একটা হলো ওপেন গবেষণা, অর্থাৎ সরাসরি মাধ্যমে আমরা খনন করে নির্ণয় করতে পারি। তারপর কিছু আছে বোরিং এর মাধ্যমে, একটা হলো অগার বোরিং, ওয়াশ বোরিং, কোর বোরিং, রোটারি বোরিং, এবং পার্সিউশন বোরিং, এগুলোর মাধ্যমে আমরা নির্ণয় করি। এবং আরেকটা হলো সাবসারফেস সাউন্ডিং এর মাধ্যমে। এই সাবসারফেস সাউন্ডিং এর দুটো হলো, এই দুটো আমরা একটু দেখবো কিছু আলোচনা। একটা হলো এসপিটি এক্সটার্নাল পেনিট্রেশন টেস্ট আর একটা হলো কোর পেনিট্রেশন টেস্ট। কোন না কোর, কোন পেনিট্রেশন টেস্ট, সেটাই। এই দুটা টেস্টের মাধ্যমে মূলত
বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমানে এই করা হয়। তারপরে জিওগ্রাফিক্যাল মেথডের মাধ্যমে, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি মেথড আছে, সেসমিক রিফ্র্যাক্টর মেথড আছে, এর মাধ্যমে মূলত সয়েল এক্সপ্লোরেশন করা হয় থাকে। তো এখন এটাই, এখানে যে সয়েল এক্সপ্লোরেশন করা হয় সেক্ষেত্রে আমরা কি করে বিভিন্ন ধরনের টেস্ট করি। এটা হলো একটা হলো টেস্ট হলো ল্যাবরেটরিতে করি, একটা হলো ইনসিট মাটি আমরা করে ফেলি। তো সেটাই যদি ল্যাবরেটরিতে করা হয় সেক্ষেত্রে যদি দেখি অ্যাটরবার্গ লিমিট আমরা নির্ণয় করে থাকি। এগুলো আমরা পড়ানো হয়েছে স্পেসিফিক গ্রাভিটি, গ্রেন সাইজ অ্যানালাইসিস, কম্পাকশন টেস্ট, পারমিয়াবিলিটি টেস্ট, কনসলিডেশন টেস্ট, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করা হয়, ড্রিপ শিয়ার টেস্ট, এক্সিয়াল টেস্ট, এবং এই টেস্টগুলো সম্পর্কে আমরা এর আগে জানছি। এবং এছাড়া হলো ইনসিটিউট টেস্ট, অর্থাৎ মাঠে যে টেস্টগুলো করা হয় এসপিটি এবং সিপিটি বেঞ্চিয়ার টেস্ট করা হয়, সিভিয়ার প্লেট বিয়ারিং টেস্ট করা হয়। সিভিয়ার টেস্ট সম্পর্কে আমরা ট্রান্সপোর্টেশনে জানছি। তারপরে প্লেট লোড টেস্ট, পারমিয়াবিলিটি টেস্ট। পারমিয়াবিলিটি টেস্ট মূলত একটা হলো যে ফিল্ডে করা হয়, আবার আরেকটা হলো আমাদের ল্যাবরেটরিতে করা হয়। তো ফিল্ডে যেগুলো করা হয় যে আমরা ওয়েলের মাধ্যমে অর্থাৎ কূপের মাধ্যমে করে থাকি। ল্যাবরেটরিতে আমাদের বিভিন্ন যে পারমিয়াবিলিটি টেস্ট যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে তার মাধ্যমে ল্যাবরেটরিতে করে থাকি। তো এটাই। এখন যদি আমরা মূলত আর একটু দেখি যে সয়েলের যে স্যাম্পল গুলো আমরা নেই, তো সেক্ষেত্রে দুটো স্যাম্পল আমরা সাধারণত কালেকশন করি, একটা হলো ডিস্টার্ব স্যাম্পল, একটা হলো ডিস্টার্ব স্যাম্পল। তো আনডিস্টার্ব স্যাম্পল গুলোর মাধ্যমে মূলত সয়েলের যদি আনডিস্টার্ব থাকে তাহলে সয়েলের যে স্ট্রেংথ কিরকম সেটা আমরা নির্ণয় করতে পারি, কনসলিডেশন কতটুকু আছে সেটা নির্ণয় করতে পারি, আবার পারমিয়াবিলিটি টেস্টও করতে পারি, কারণ ডিস্টার্ব হলে এগুলো আসলে আমাদের করা সম্ভব না। আর ডিস্টার্ব স্যাম্পলের মাধ্যমে মূলত হলো ম্যানুয়াল প্রপার্টিজ গুলো থাকে, যেগুলো ন্যাচারাল প্রপার্টিজ, অর্থাৎ সেক্ষেত্রে স্পেসিফিক গ্রাভিটি আমরা নির্ণয় করতে পারি, গ্রেন সাইজ অ্যানালাইসিস, মানে ডিস্টার্ব স্যাম্পল মাধ্যমে আমরা এই ধরনের টেস্ট গুলো আসলে করে থাকি। সেটাই। তারপর এখন ডিস্টার্ব আর আনডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে যে বিষয়টা হলো, যেটা ডিস্টার্ব মূলত সয়েল আমরা এক্সপ্লোরেশন অথবা সয়েল তুলে নেওয়ার ক্ষেত্রে যদি সেটা তার যে ন্যাচারাল স্টেট যেটা থাকে সেটা যদি ব্যাহত ঘটে, সেটা আমরা ডিস্টার্ব সয়েল বলতে পারি। আর যদি যদি ব্যাহত না ঘটে বা ব্যাহত খুব একটা না ব্যাহত না ঘটে, তো সেক্ষেত্রে যে সয়েলটা করে সেটা আনডিস্টার্ব স্যাম্পল। এটা হলো ডেফিনেশন, এখানে নিচে আপনারা পড়ে নেবেন। এখন এই যে ডিস্টারবেন্সটা সেটা কতটুকু হয় বা কতটুকু হলে আমরা প্রিফার করতে পারি, সেটা আমরা কিছুটা ম্যাথমেটিক্যালের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তো সেটা হলো ডিগ্রি অফ ডিস্টারবেন্স অথবা অ্যাভয়েডেন্স অফ ডিস্টারবেন্স, মানে ডিস্টারবেন্সকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি বা কতটুকু ডিস্টারবেন্স হলেও আমরা সেটাকে আনডিস্টার্ব স্যাম্পল বলতে পারি। তো সেটা, তো এটার ক্ষেত্রে একটা রেশিওর মাধ্যমে এরিয়া ডিস্টারবেন্স, এরিয়া রেশিও এআর, এআর ইজ ইকুয়াল টু ডি নট স্কয়ার বাই ডি ডি আউট। অর্থাৎ এখানে আমাদের একটা বোরিং নিয়েছি যদি দেখেন। তো সেক্ষেত্রে আমাদের যদি একটা স্যাম্পল আমরা নিয়ে করতে চাই, তো সেক্ষেত্রে এই যে বোরিং এর ক্ষেত্রে আউটসাইড ডায়ামিটার থাকে একটা, যেহেতু আমরা আউটসাইড এটা বোরিংটাই করি, তারপর আমরা কি করি স্যাম্পলটা এখানে স্যাম্পল যে টিউব থাকে সেখানে কালেক্ট করি। তো এখন এটা যেহেতু বোরিং করব সেহেতু আমাদের আউটসাইড যে ডায়ামিটার, তো এইটুকুর ক্ষেত্রে আমাদের স্যাম্পলটা কি হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এই ডিস্টার্বটা কতটুকু হচ্ছে, কারণ স্যাম্পলটা আমাদের টিউবে নিব, তো সেক্ষেত্রে আমাদের বাইরে যে অংশটুকু থাকে সেটা কি ডিস্টার্ব হয়, এবং এই যে ডিস্টার্বটা কতটুকু হচ্ছে সেটা আমরা একটা এরিয়ার মাধ্যমে, অর্থাৎ যদি আমাদের বোরিং মেশিনটা এরকম হয় যে আউটার ডায়া যদি ডি নট হয় এবং আমাদের ইনার ডায়া ডিআই হয়, তো সেক্ষেত্রে এই যে অংশটুকু আমাদের যেটুকুর জন্য আমাদের মূলত এই যে সয়েল স্যাম্পলার আমরা তৈরি করি, তো সেটার যে থিকনেসটা থাকে এই থিকনেসের কারণেই মূলত আহ, মানে সয়েলটা ডিস্টার্ব হয়। তো এই যে কতটুকু ডিস্টার্ব হলো এটা একটা রেশিওর মাধ্যমে, যে এরিয়া রেশিও, তো এটার মাধ্যমে আমরা মূলত কতটুকু ডিস্টার্ব এরিয়া হয় সেটা আমরা বের করতে পারি, এবং এই বের করার এই এরিয়াকে আমরা কম্পেয়ার করে আমরা বলতে পারি যে আসলে এটা আনডিস্টার্ব না ডিস্টার্ব। যদি এরকম হয় যে এইটা এটা হলো এরিয়া রেশিও, এআর ইজ ইকুয়াল টু হলো আউটসাইড ডায়ামিটার স্কয়ার মাইনাস হলো ইনসাইড ডায়ামিটার স্কয়ার বা ইনসাইড ডায়ামিটার স্কয়ার ইনটু 100। তো এই সূত্রের মাধ্যমে আমরা ইয়ারে অর্থাৎ ডিস্টার্ব এরিয়া কতটুকু সেটা আমরা নির্ণয় করতে পারি, এবং সেটা এই ডিস্টার্ব এরিয়াটা যদি 10%-এর কম হয় তাহলে আমরা এই সয়েলটাকে আসলে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল হিসেবে বিবেচনা করতে পারি, এবং যদি 10%-এর বেশি হয় তাহলে আমরা সেটা ডিস্টার্ব স্যাম্পল হিসেবে বিবেচনা করতে পারি। তো এখানে আরো কিছু আছে, ইনসাইড ক্লিয়ারেন্স আছে, ইনসাইড ক্লিয়ারেন্স কতটুকু সেটা যদি আমরা দেখি, আই ইজ ইকুয়াল টু ডিএস মাইনাস ডিসি বাই ডিসি। তো এই ডিসি এবং ডিএস এর যে বিষয়টা হলো ইনসাইড যেটা দিয়ে থাকে, যে আমরা যখন কাটিং শো এবং আমাদের স্যাম্পল টিউব, এটার দুইটার ক্ষেত্রে আমাদের যে ডায়ামিটারের ক্ষেত্রে যে রিলেশনটা, সেই রিলেশনের মাধ্যমে আমরা ইনসাইড ক্লিয়ারেন্স নির্ণয় করতে পারি। এখানে এরকম মানে কাটিং শোটা একটু ছোট, অর্থাৎ আমাদের সেখানে ডায়ামিটারটা একটু ছোট হয়, এবং আমাদের স্যাম্পল টিউব যেটা থাকে সেটার ক্ষেত্রে ইনসাইড ডায়ামিটার একটু বড় হয়। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে ইনসের যে ক্লিয়ারেন্সটা থাকে, যে আমাদের এখানে কাটিং
করার পরে আমাদের ওইখানে যে স্যাম্পল টিউব রাখবো, সেই স্যাম্পল টিউবের ক্ষেত্রে যে আমাদের ক্লিয়ারেন্সটা থাকে, সেই ক্লিয়ারেন্সটা কতটুকু সেটা আছে। যদি এরকম হয় যে সেটাও যদি এরকম হয় একটু চাপানো বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিস্টার্বটা বেশি থাকে। তো সেক্ষেত্রে ইনসাইড ক্লিয়ারেন্সটা কতটুকু সেটা আমরা এই যে সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। আর একটা হলো আউটসাইড ক্লিয়ারেন্স, অর্থাৎ আমাদের যে কাটিং শো থাকবে, সেক্ষেত্রে আমাদের যে মানে স্যাম্পল টিউবের ক্ষেত্রে যেটা, সেটা দেখেন কাটিং শোটা একটু কিন্তু বাড়ানো, কিন্তু স্যাম্পল টিউবের ক্ষেত্রে যেটা, সেটার ক্ষেত্রে আমাদের যে আউটসাইড ডায়ামিটারটা কিন্তু একটু চাপানো। তো এই যে ইটা থাকে, তো এটা এটা হলো আউটসাইড ক্লিয়ারেন্স, কতটুকু আউটসাইড ক্লিয়ারেন্স থাকবে। তো আমাদের কাটিং শোটা যেহেতু একটু আহ, মানে থিকনেসটা একটু বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্সটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আউটসাইড ক্লিয়ারেন্সটা সম্পর্কে আমাদের একটু আহ, জানতে হবে, অথবা এটা আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। এখন এখানে যদি হয় যে ইনসাইড ক্লিয়ারেন্স সম্পর্কে যদি করি বা একটু কম্পেয়ার করি, সেটা যদি আমরা দেখি এইটুকুর ভিতরে একটু যদি দেখি, যে এখানে যদি আনডিস্টার্ব স্যাম্পলিং এর ক্ষেত্রে যদি বলি যে আমাদের আনডিস্টার্ব স্যাম্পল, সেক্ষেত্রে যদি 10%-এর নিচে হয় সেটা প্রিফার্ড, মানে সবচেয়ে বেশি। কিন্তু 13% পর্যন্ত আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি, যে আমাদের এআর এর রেশিওটা যদি আমাদের 13% হয়, সেটা পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে পারি, বা বলতে পারি যে না, এটা আনডিস্টার্ব স্যাম্পলের কাছাকাছি। কিন্তু 10% পর্যন্ত আমরা এটাকে প্রিফার্ড মানে ধরে নিতে পারি। এখন যদি এই যে ক্লিয়ারেন্সটা, অর্থাৎ ইনসেট ক্লিয়ারেন্সটা যদি 0.5 থেকে 1% পর্যন্ত হয়, তাহলে সেটা হলো প্রিফার্ড, অর্থাৎ আমরা সেটাকে পছন্দ মানে তুলনামূলকভাবে বেশি প্রিফার করতে পারি। আর যদি আমাদের সিআই রেশিওটা যদি আমাদের 1 থেকে 3% পর্যন্ত হয়, যে ইনসেট ক্লিয়ারেন্স যেটা, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি যে মোটামুটি অ্যাকসেপ্টেবল। কিন্তু 0.5 থেকে, অর্থাৎ 1%, অর্থাৎ 1%-এর কম হলে সেটা আমরা প্রিফার করতে পারি। তো এটাই। এখন আরেকটা বিষয় হলো আমাদের আরেকটা রেশিওর মাধ্যমে এখন থিন ওয়াল এবং থিক ওয়াল স্যাম্পলার, আমাদের স্যাম্পল যদি যেটা কালেক্ট করি সেটা যদি 13%-এর কম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ালের যে থিকনেসটা সেটা অবশ্যই কম। অর্থাৎ আমাদের যেখানে আমাদের স্যাম্পল টিউবটা, সেখানে আমাদের ওয়ালের থিকনেসটা কম হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি থিন ওয়াল স্যাম্পলার। কিন্তু যেহেতু আমাদের 13%-এর বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে এটা আমরা আরেকটা মানে কম্পারিজন এটা, তাহলে সেটাকে আমরা থিক ওয়াল স্যাম্পলার বলতে পারি। সেটাই। তাহলে আরেকটা কম্পারিজন যদি এরকম বলতে পারি যে থিন স্যাম্পল না থিক স্যাম্পল, স্যাম্পলার। এখানে এই যে স্যাম্পলার গুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের দুইটা যদি আমরা ইকুইপমেন্টের ক্ষেত্রে বলি, যে একটা হলো আনডিস্টার্ব স্যাম্পল এর ক্ষেত্রে, সেটা আমরা থিন ওয়াল টিউবের মাধ্যমে আমরা আনডিস্টার্ব স্যাম্পল গুলো আমরা কালেকশন করতে পারি। আর একটা হলো আমাদের ডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে যেটা, সেটা হলো স্প্লিট স্পুন। এবং এই স্প্লিট স্পুনের মাধ্যমে মূলত আমাদের ডিস্টার্ব যে স্যাম্পল গুলো থাকে, মানে আমরা কালেক্ট করি, সেটা হলো স্প্লিট স্পুন স্যাম্পলারের মাধ্যমে। তো স্প্লিট স্পুন স্যাম্পলারের একটা হলো, যেটা ইনার ডায়ামিটার হলো 34.93 মিলিমিটার এবং আউটার ডায়ামিটার হলো 50.8 মিলিমিটার, অর্থাৎ প্রায় 2 ইঞ্চি। তো এখন এই যে মূলত হলো যে ইটা আর কি, ডিস্টারবেন্স যেটা, সেটা যদি আমরা একটু ম্যাথের মাধ্যমে, খুবই একটু ছোট ম্যাথ যদি দেখি, তাহলে আমরা দেখি যে ডিটারমাইন দ্য এরিয়া রেশিও অফ এ স্ট্যান্ডার্ড স্প্লিট স্পুন স্যাম্পলার। তার মানে স্ট্যান্ডার্ড স্প্লিট স্পুন স্যাম্পলারের ক্ষেত্রে এরিয়া রেশিওটা কত সেটা আমাদের বের করতে বলছে, এবং এটা ডিস্টার্ব না আনডিস্টার্ব সেটা আমাদের একটু করতে বলছে। তো এটা যদি আমরা দেখি যে আহ, যেটা যে আউটসাইড ডায়ামিটার যেটা, সেটা হলো 50.8, তার মানে আউটসাইড ডায়ামিটার 50.8 মিলিমিটার এবং ইনসাইড ডায়ামিটার হলো 34.93 মিলিমিটার। তো এক্ষেত্রে আমাদের এয়ার যে রেশিওটা, সেটা আমাদের সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে ডি আউটসাইড স্কোয়ার মাইনাস ডি ইনসাইড স্কোয়ার বাই হলো ডি ইনসাইড স্কোয়ার ইন্টু 100। তো এক্ষেত্রে যদি মানগুলো বসাই, সেখানে দেখি আমরা কি এরিয়া রেশিওটা আসতেছে 111.5, অর্থাৎ আহ সেক্ষেত্রে অনেক বেশি একটা আসতেছে। তো সেটা হলো ডিস্টার্ব স্যাম্পল, অর্থাৎ 10%-এর বেশি। তার মানে এটা অবশ্যই ডিস্টার্ব স্যাম্পল। ঠিক নিচের যদি আমরা ম্যাথটা একটু দেখি, যে নিচের ম্যাথটা যদি আমি একই রকমের করার চেষ্টা করি, ভাই এই যে তাহলে কি যে এসপিটি টেস্টে সবসময় ডিস্টার্ব স্যাম্পল পাওয়া যায়? হ্যাঁ, স্পিড টেস্টটা তো মূলত ওটা তো হলো যে ওখানে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, ওটা তো হলো যে ফিল্ড টেস্ট, ওটা আমি তো ওখানেই করে ফেলতেছি। কিন্তু এই যে স্যাম্পল কালেকশন করে নিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড স্প্লিট স্যাম্পল, মানে অর্থাৎ আমাদের ল্যাবরেটরিতে আমরা টেস্ট করব, সেগুলোর ক্ষেত্রে মূলত হলো স্প্লিট স্পুন বা স্যাম্পল কালেকশন করার ক্ষেত্রে। তো এটা কিন্তু স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট হলো অন ফিল্ড, অর্থাৎ আমরা ফিল্ডে টেস্ট করি। সিপিটি টেস্ট, কোন পেনিট্রেশন টেস্ট, আমরা ফিল্ডে টেস্ট করি, ওখানে আমাদের আঘাত সংখ্যা নির্ণয় করি। এটা আমরা নিচে দেখবো এই যে কিছুক্ষণ পরেই, ওটা আবার ভিন্ন।
অর্থাৎ আমাদের স্প্লিট স্পুনের মাধ্যমে, অর্থাৎ আমার যে স্প্লিট স্পুন থাকে সেটার মাধ্যমে, এই যে স্যাম্পলার মাধ্যমে যে স্যাম্পল গুলো করি সেটা হলো ডিস্টার্ব। এটা আমরা উপরেই বলে দিছি, কিন্তু তারপর আমরা এটা কম্পারিজন করে দেখতেছি না আসলে এটা যে স্যাম্পলার আমরা ইউজ করতেছি সেটা অবশ্যই ডিস্টার্ব স্যাম্পল। ঠিক আছে, বুঝতে পারছেন? নিচে যেতে ভাই চাইলে আচ্ছা, যদি হয় তাহলে পরের এইটা যদি দেখি, ঠিক একই রকমের, যেটা আউটসাইড ডায়ামিটার, অর্থাৎ যে স্যাম্পল টিউবের আউটসাইড ডায়ামিটার আছে 75 মিলিমিটার এবং থিকনেস হলো 1.65 মিলিমিটার। তার মানে ফাইন্ড দ্য এরিয়া রেশিও, এবং এটা কমেন্ট করতে বলছে এটা কি আনডিস্টার্ব না ডিস্টার্ব। তো যদি হয় তো সেক্ষেত্রে আমাদের আউটসাইড ডায়ামিটার 75, ইনসাইড ডায়ামিটার হবে কত আমাদের, যেহেতু থিকনেস দুই দিক থেকে বিয়োগ হবে, এই যে থিকনেসটা টিটা দুই দিক থেকে বিয়োগ হবে, তো সেক্ষেত্রে 2 ইন্টু থিকনেস 1.65, তো সেক্ষেত্রে ইঞ্চের ডায়ামিটার 71.7 মিলিমিটার। তো এক্ষেত্রে আমাদের এরিয়া রেশিও যদি আমাদের বসাই তার মানে আসতেছে 9.42%, যেটা হলো 10%-এর কম। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হলো প্রিফার্ড ফর অবটেইনিং আনডিস্টার্বড সয়েল স্যাম্পলস। মানে আমাদের এই যে স্যাম্পলারটার মাধ্যমে আমরা আনডিস্টার্বড সয়েল স্যাম্পল কালেক্ট করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো পরে যেটা হলো আমাদের স্প্যানার পেনিট্রেশন টেস্ট। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টেস্ট, বর্তমানে খুবই আহ, প্রচলিত আর কি। আমাদের যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে আসলে এই টেস্টটা আসলে করে থাকি, এবং এই টেস্টের মাধ্যমে মূলত হলো আমরা এন ভ্যালু যেগুলো আমরা নির্ণয় করে থাকি, এবং এই এন ভ্যালুর মাধ্যমে আমাদের মূলত একটা গ্রাফ আমরা পাই। সেই গ্রাফের মাধ্যমে আমাদের সয়েলের যে কন্ডিশন গুলা, এবং সয়েলের ক্ষেত্রে কন্ডিশন গুলোর ক্ষেত্রে আমাদের সয়েলের স্ট্রেংথ আমরা নির্ণয় করতে পারি বিভিন্ন লেয়ারে। এবং সেক্ষেত্রে আমাদের যে ফাউন্ডেশনটা কি হবে, ডিপ ফাউন্ডেশন না শ্যালো ফাউন্ডেশন, এবং এই সেই ফাউন্ডেশনের ক্ষেত্রে ডেপথ কতটুকু হবে সেটা আমরা আসলে নির্ণয় করে থাকি। এটাই মূলত স্ট্যান্ডার্ড পেনিট্রেশনের মাধ্যমে, এটা খুবই প্রচলিত একটা টেস্ট। তো এটা যদি আমরা দেখি যে এখানে যে টেস্টের ইটা মানে অ্যারেঞ্জমেন্টটা যদি দেখি, এখানে আমাদের কি হয়েছে যে মূলত হলো 63 কেজি ম্যাসের একটা ওয়েটের মাধ্যমে আমরা এই টেস্টের ই করি। যে এখানে আমাদের কি হয়, যে এখানে আমাদের স্প্রেড স্পুন ড্রাইভার স্যাম্পল থাকে। তো সেক্ষেত্রে আমাদের কতটুকু এই স্যাম্পলারের মাধ্যমে আমাদের মূলত কি করা হয়, যে আঘাত করা হয়, এবং সেই আঘাত সংখ্যা হলো রেকর্ড করা হয়। তো সেক্ষেত্রে আমাদের ফলের যে হাইটটা থাকে সেটা হলো 760 মিলিমিটার, অথবা আহ, এখানে আমাদের প্রায় কত 2.5 ফিটের কাছাকাছি রকমের। আর যে সিম্পলার ডায়ামিটার 50 মিলিমিটার, অথবা 50.8, যেটাই বলি না কেন স্ট্যান্ডার্ড যেটা সেটা। তারপর হলো এটা হলো অগার মাপ থাকে, ফিলিং বোরিং থাকে, এটা যেটাই দেখো। এবং ড্রাইভ লেনটা, আমরা ড্রাইভ লেনটা হলো 456 অথবা 450 কোনো ক্ষেত্রে আবার বলা হয়। কারণ এটা আমাদের যেহেতু আমাদের এএসটিএম মেথড করা হয়, এটা আমেরিকান মেথড, এবং এই যে মেথড গুলো মূলত হলো এফপিএস সিস্টেমে করা হয়। এবং এফপিএস এর ক্ষেত্রে এখানে বলা থাকে যে প্রথম 15 সেন্টিমিটার অথবা 6 ইঞ্চি। তো আমাদের 6 ইঞ্চি বলা হয়, 6 ইঞ্চি হলো 152 সেন্টিমিটারের কাছাকাছি, মানে 152 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমাদের যদি তিনটা, অর্থাৎ তিনটার মানে পার্ট আসলে করা হয় থাকে, তো সেক্ষেত্রে তিন দ্বারা যদি গুণ দিই তাহলে আমাদের 456 আসে, অথবা অথবা 450 কাছাকাছি, যেটাই আমরা বলি না কেন। তো এটা যে এসপিডি টেস্ট, এটা ডেভেলপ করা হয় ইউএস গ্রানুলার সয়েল 1970-তে। এবং এই টেস্টটা হলো আমাদের স্প্লিট স্পুনার স্যাম্পলার ক্ষেত্রে আমাদের যে এটা ইউজ করি সেটার মাধ্যমে। এবং সেটার মাধ্যমে যেহেতু ডিস্টার্ব স্যাম্পল ইউজ করি, ঠিক একই রকমের ওই স্যাম্পলারের মাধ্যমে আমাদের মূলত কি করা হয়, একই সাথে স্প্রে টেস্টও করা হয়, একই সাথে আমাদের সয়েলের ক্ষেত্রে যে আদার্স প্রপার্টিস নির্ণয় করার ক্ষেত্রে যে ডিস্টার্ব স্যাম্পল কালেকশন করা হয় সেটাও একইভাবে আমরা কালেক্ট করে থাকি। কিন্তু স্পিরি টেস্টের মূল এটা হলো আমাদের মূলত এন ভ্যালু নির্ণয় করা, এবং আদার্স এর ক্ষেত্রে আমাদের স্পিরিট স্পিনারের মাধ্যমে ঠিক একইভাবে আদার প্রপার্টিস এর ক্ষেত্রে আমাদের ওই এটাও নির্ণয় করা, মানে কালেক্ট করা হয়। তো এখন এখানে যে বিষয়টা হলো ড্রিল করা হয়, ড্রিল ইউজ করা হয় এবং ড্রাইভেন করা হয় 63.5 কেজি, যে আমাদের হ্যামার থাকে, স্পিড হ্যামার, সেটার মাধ্যমে। এবং এটা মূলত হলো 3 ধাপে আসলে করা হয়। তো এখানে যদি দেখি যে আমাদের করা মানে তিনটে করছে যে 100 মানে 15 সেন্ট, সরি 15 সেন্টিমিটার, অথবা 150 মিলিমিটার, যেটাই বলি না কেন, অথবা 6 ইঞ্চি। এগুলো ড্রাইভ করার ক্ষেত্রে 3টা ধাপে ড্রাইভ করছে। তো ফার্স্ট ইনক্রিমেন্ট প্রথম ধাপে ড্রাইভ করছে, দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে। এবং এটা কি করা হয়,
প্রত্যেকবারই আমাদের যে ফলের যে হাইটটা সেটা মূলত হলো 760 মিলিমিটারের কাছাকাছি রাখা হয়। এবং এই রাখার পরে এটা কি করা হয়, হ্যামারিং, অর্থাৎ এখানে উল্টানোর পরে এটাকে ছেড়ে দেওয়া হয়। তো ছেড়ে দিলে এটা কি করা হয়, হ্যামারিং করে। এবং এই হ্যামারিং করার ক্ষেত্রে আমাদের কি করা হয়, একটা মাপ রাখা হয়, যে আমাদের প্রথম 15 সেন্টিমিটার অথবা 6 ইঞ্চি প্রবেশ করার ক্ষেত্রে এখানে কতবার হ্যামারিং করা হয় সেটার একটা ভ্যালু লিপিবদ্ধ করা হয়, এবং দ্বিতীয়বার এবং তৃতীয়বার। এখন এসপিটির ক্ষেত্রে আমাদের যে এন ভ্যালুটা আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়বারের ক্ষেত্রে এবং তৃতীয়বারের ক্ষেত্রে যে কতটা কত নাম্বার আমাদের করা হয় সেটা আমাদের কালেক্ট করা, মানে লিপিবদ্ধ করা হয় সেখান থেকে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের সংখ্যাটা মূলত হলো এন ভ্যালু, অর্থাৎ এই যে আমাদের এসপিটি টেস্টের যে ক্ষেত্রে যেটা আমাদের মূলত নির্ণয় করা হয়ে থাকে এন ভ্যালু, সেই এন ভ্যালুটা হলো দ্বিতীয় এবং তৃতীয়বারের হ্যামারিং এর ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা সেটা সামেশন। তো এটা হলো তো মূলত এখানে মানে বোঝার বিষয়, এবং এটা খুবই সিম্পল একটা টেস্ট, অতটা একটা এই টেস্ট না। দেখেন এটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা। ভাই কোশ্চেন নেই। আচ্ছা, যদি এরকম হয় যে এন ভ্যালু, তো এন ভ্যালুর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা বলছি যে আহ, প্রথম যে 6 ইঞ্চি বা অথবা 150 মিলিমিটার অথবা 15 সেন্টিমিটারের ক্ষেত্রে যে হ্যামারিং সংখ্যাটা সেটা আসলে বাদ দেওয়া হয়। পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয়বারের ক্ষেত্রে যে হ্যামারিং সংখ্যাটা সেটাই হলো আমাদের এসপিটি এন ভ্যালু। সেই এসপিটি এন ভ্যালু হলো আমাদের দ্বিতীয়বারের ক্ষেত্রে বলো এবং তৃতীয়বারের ক্ষেত্রে বলো সামেশন। এখন এটা এই যে আহ, যদি ম্যাথমেটিক্স হয় আসে এখান থেকে কোনো প্রবলেম, তো সেক্ষেত্রে আমাদের এইটাই নির্ণয় করতে বলে যে যদি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এর ক্ষেত্রে বুড়ো সংখ্যা আমাদের দেওয়া আছে, তো সেক্ষেত্রে এসপিডির মান কত সেটাই আমাদের বের করতে বলে। এটাই আমাদের যদি দেখি যে এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু আমাদের যদি এরকম হয় একটা কোশ্চেন দেওয়া আছে যে ফার্স্ট 6 ইঞ্চির জন্য 5টা বুড়ো দরকার বা দরকার হয়েছে, এবং পরবর্তী 6 ইঞ্চির জন্য হলো 7টা, এবং পরবর্তী শেষের জন্য হলো 8টা। তো এক্ষেত্রে আমাদের এসপিটি এন ভ্যালু হবে আহ, দ্বিতীয় এবং তৃতীয়, দ্বিতীয় ক্ষেত্রে হলো 7 এবং তৃতীয় ক্ষেত্রে হলো 8টা, মানে এখানে এসপিটি ভ্যালু হবে 50। তো একইভাবে নিচের সূত্র একই রকমের, যে নিচের ক্ষেত্রে 10, 15 এবং 20 দেওয়া আছে, তো সেক্ষেত্রে এসপিটি ভ্যালু কত, 15 + 20, অর্থাৎ আমাদের শেষের দুইটা অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়। ঠিক একই রকমের পরেরটাও একই রকমের আমাদের এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এখন এখন বিষয়টা হলো আমি যদি একটু দূরত্ব যাই, তারপর যে আমাদের কারেকশন দরকার, এই এসপিটি ভ্যালুর একটু কারেকশন দরকার। সেক্ষেত্রে কেন কারেকশনটা দরকার হয়, তো যদি দেখি যে আমাদের শ্যালো অর্থাৎ অথবা নিচ মূলত যদি এরকম হয় যে খুব ডেপথে না দিয়ে যদি আমাদের এই টেস্টটা করা হয়, সেক্ষেত্রে তেমন কোনো ভেরিয়েশন আসে না। কিন্তু আমাদের যদি গ্রেটার ডেপথে যায়, তো সেক্ষেত্রে আমাদের কয়েকটা মূলত কাজ করে। সেক্ষেত্রে সেখানে ওয়াটার টেবিলের এটা কাজ করে, এবং সেখানে গ্রেটার ডেপথে গেলে আমাদের ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটিটা বেড়ে যায়, এবং এক্ষেত্রে আমাদের হায়ার পেনিট্রেশনটা আসে। এবং এই যে এর ক্ষেত্রে যখন হায়ার পেনিট্রেশন রেজিস্ট্যান্সটা আসে, তো সেক্ষেত্রে আমাদের কি করা হয়, এই যে মূলত এসপিটি ভ্যালুটা কারেকশন করা হয়। এক্ষেত্রে দুইটা মেজর মূলত এর কারণে কারেকশনটা করা হয়। একটা হলো ডায়ালাটেন্সি কারেকশন, অর্থাৎ যদি ওয়াটার টেবিলটা আমাদের পেয়ে যায় যদি কোনো কারণে, তো সেক্ষেত্রে কারেকশনটা করা হয়, সেক্ষেত্রে সেটা হলো ডায়ালাটেন্সি কারেকশন। আর একটা হলো ওভারবার্ডেন প্রেশার কারেকশন, যদি এরকম হয় যে ওখানে আগে থেকে ওভারবার্ডেন প্রেশার থাকে, তো সেক্ষেত্রে আমাদের ওভারবার্ডেন প্রেশার কারেকশন দুইটা করা হয়। যদি আমাদের এক্ষেত্রে আহ অবশ্যই দেখতে হবে যে আমাদের ওয়াটার টেবিলটা যদি থাকে, তো সেক্ষেত্রে মূলত একমাত্র ডায়ালাটেন্সি কারেকশনটা আমাদের করা হয়। যদি ওয়াটার টেবিল টেস্ট করার ক্ষেত্রে যদি এরকম হয় যে এমন ডেপথে আমরা টেস্ট করলাম, সেক্ষেত্রে ওয়াটার টেবিলটা পেলাম না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ডায়ালাটেন্সি কারেকশনটা দরকার হয় না। এবং এক্ষেত্রে যদি শুধু ওভারবার্ডেন প্রেশার, অর্থাৎ ওভারবার্ডেন প্রেশার যদি থাকে কোনো ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ওভারবার্ডেন প্রেশারকে বিবেচনা করে একটা কারেকশন করা হয়, সেটা হলো ওভারবার্ডেন প্রেশার কারেকশন। এই ওভারবার্ডেন প্রেশার কারেকশনটা আবার কয়েক জনে মূলত বা কয়েকটা মেথডে বা কয়েকটা ফর্মুলার মাধ্যমে করা থাকে, কয়েক দিছে, যেমন অ্যাকর্ডিং টু গিবস এবং পার্স, এটার মাধ্যমে করা হয়। এবং পিক অ্যান্ড হ্যানসেনের একটা সূত্র দিছে, এবং পিক অ্যান্ড বাজারার মাধ্যমে একটা করা হয়। তো তিনটা আমাদের এখানে সূত্র আছে, তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা দেখবো। তো এক্ষেত্রে যদি আমরা একটু প্রথমটা দেখি, অর্থাৎ ডায়ালাটিসি কারেকশন, এক্ষেত্রে অনলি যদি এরকম হয় টেস্ট করার ক্ষেত্রে কোনো ভাবে যদি ওয়াটার টেবিলটা পেয়ে যায় টেস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের ডায়ালাটিসি কারেকশনটা করা হয়ে থাকে। তো এই ডায়ালাটিসি কারেকশনটা এরকম হয় যে ওয়াটার টেবিল পেলো, কিন্তু সেক্ষেত্রে 15, অর্থাৎ আমাদের যে এন ভ্যালুটা আসলো, তো দ্বিতীয় এবং তৃতীয়বারের ক্ষেত্রে বলর সামেশন করে যদি এন ভ্যালুটা 15 এর চেয়ে কম আসে, অথবা 15 অথবা 15 এর সমান আসে, তো সেক্ষেত্রে অর্ডার টেবিল পেলেও
সেক্ষেত্রে কারেকশনের দরকার হবে না, সেক্ষেত্রে আমাদের এন ভ্যালু ইজ ইকুয়াল টু 15 হবে। যদি 15 এর সাথে বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের 15 যদি বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের ডায়ালাটেন্সি কারেকশনটা দরকার হয়। তো সেই ক্ষেত্রে ডায়ালাটেন্সি কারেকশন এনসি ইজ ইকুয়াল হলো 15 প্লাস হাফ ইন্টু এন আর মাইনাস 15। তো এই এন আরটা হলো আমাদের রিডিং। যদি এরকম হয় যে কোনো ক্ষেত্রে এন আর ইজ ইকুয়াল টু আমাদের আসলো 40, তো সেক্ষেত্রে আমাদের 15 প্লাস হাফ ইন্টু 40 - 15 হবে। তার মানে এটা যদি হয় এরকম হয়, তখন সেক্ষেত্রে আমাদের কারেকশনটা হবে এনসি পরবর্তী কারেক্টেড এন ভ্যালুটা আসবে এত। তো এটাই। আর ওভারবার্ডেন যেটা ক্ষেত্রে যে গিভস এন্ড হলস এর মাধ্যমে যদি আমরা দেখি যে আর একটাই দিয়েছে যে এন কারেক্টেড এন, যে আমাদের এটা যদি এরকম হয় তার মানে এন আর, অর্থাৎ আমাদের মানে যদি এরকম হয় যে এটা হলো রিডিং বলা চলে অথবা রেকর্ডেড ভ্যালু বলা চলে। রেকর্ডেড ভ্যালু যদি এরকম হয়, রেকর্ডেড ভ্যালু ইন্টু 350 বাই ইফেক্টিভ স্ট্রেস প্লাস হলো 70। ওভারবার্ডেন ইফেক্টিভ স্ট্রেস যেটা, সেটা যে অ্যাপ্লিকেবল, এটা অবশ্যই 280-র চেয়ে যদি কম হয়, কিলো প্যাসকেলের চেয়ে যদি কম হয়, তখন আমাদের মূলত এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই যে গিভস অ্যান্ড হলস এর সূত্রটা শুধু 280 আমাদের যে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার থাকবে, সেই ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার যদি আমাদের 280-র চেয়ে কম হয়, তখন আমাদের মূলত হলো এই সূত্রটা অ্যাপ্লিকেবল। পরের যে সূত্রটা, সেটা যদি আমাদের পিক অ্যান্ড হ্যানসেনের ক্ষেত্রে যদি এনসি অর্থাৎ কারেক্টেড এন ইজ ইকুয়াল টু হলো রেকর্ডেড এন ইন্টু 0.77 লগ 1905 বাই ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার, এবং এটা এই যে ওভারবার্ডেন প্রেশারটা হলো কিলো প্যাসকেলে। এটা এক প্রকার বলতে পারেন আপনারা আহ মানে ডেরিভেটেড সূত্র, যেটা আমাদের এটা বসাইতে হবে, যে এটা কিলো প্যাসকেলে বসাইতে হবে অথবা কিলো নিউটন পার মিটার স্কয়ারে বসাইতে হবে, তখনই মূলত আমাদের এই সূত্রটা আসবে। ঠিক আছে। তো এখানে আমাদের এইটা আমাদের এপ্লিকেবল ফর হলো যদি আমাদের ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারটা 24 কিলো প্যাসকেলের চেয়ে বেশি হয়, তখন আমাদের এই সূত্রটা এপ্লিকেবল। ঠিক একইভাবে যদি পিক এন্ড বাজারের সূত্রটা যদি আমরা দেখি, যে এনসি ইজ ইকুয়াল টু কয়েকটা এর মাধ্যমে যদি আমাদের ওই ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারটা যদি 71-এর চেয়ে ছোট হয়, তো সেক্ষেত্রে আমাদের কত আসবে, সেটা যদি এরকম হয় এনসি ইজ ইকুয়াল টু 4 এনআর 1 প্লাস 0.418 ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার, এবং এনসি ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারটা যদি আমাদের 71.8-এর চেয়ে যদি আমাদের বেশি হয়, তো সেক্ষেত্রে আমাদের সূত্র আসবে 4 এনআর বাই 3.25 প্লাস 0.418 ইন্টু ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার। তো এই দুইটা কন্ডিশনের মাধ্যমে মূলত নির্ণয় করতে পারি। আর যদি এরকম হয় যে এনসিজি ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারটা হলো যে 71.8 কিলো প্যাসকেল, তো সেক্ষেত্রে আমাদের এনসিজি এনআর আমরা লিখতে পারি। তো এই সূত্রগুলোর মাধ্যমে মূলত কারেকশন করা হয়। তো দুইটার ক্ষেত্রে কারেকশন, একটা হলো যে ডায়ালাটেন্সি কারেকশন, এটাই খুবই ইম্পর্টেন্ট। ডায়ালাটেন্সি কারেকশনটা বিভিন্ন পরীক্ষা আসছে বা আসে। আর ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারের কারেকশনের ক্ষেত্রে আমাদের একটু দেখে রাখবো, যে যদি পরীক্ষা কোনোভাবে আসে, তাহলে সেটা যেন আমাদের ভুল না হয়। তো এখন যদি আমরা ম্যাথ দেখি, যে একটা ম্যাথ দেখি, যে 6 নম্বর ম্যাথটা, যে দি অবজেক্ট স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট ভ্যালু ইন এ ডিপোজিট অফ ফুললি সাবমার্সড ফাইন সিল্ট স্যান্ড ওয়াজ 45 at a depth of 6.5 মিটার। তার মানে আমাদের স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট হলো 45, সেটা আমাদের দেওয়া আছে। এবং এভারেজ স্ট্যান্ডার্ড ইউনিট ওয়েট অফ সয়েলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউনিট ওয়েট দেওয়া আছে, এবং আমাদের ডেপথ হলো 6.5 মিটার। এবং ফাইন্ড দ্য কারেক্ট এসপিটি ভ্যালু ফর ডায়ালাটেন্সি অ্যান্ড ওভারবার্ডিং ইফেক্ট। তার মানে ডায়ালাটেন্সি ইফেক্টের যদি এরকম আমাদের যদি বলে নাই যে ওয়াটার কতটুকু, কিন্তু ফুললি সাবমার্জ যদি বলছে, তার মানে আমাদের এক্ষেত্রে যদি এরকম হয় যে ডাটা টেন্সি কারেকশন সরাসরি উল্লেখ নাই, যে কারেক্টেড এন বের করতে বলে, তাহলে যেহেতু ফুললি সাবমার্জ বলছে, তার মানে আমাদের ওই যে ওয়াটার টেবিলটা কিন্তু একেবারে সারফেস অফ দ্য সয়েলে আছে। তো সারফেস অফ দ্য সয়েলে মানে কি ওয়াটার টেবিল পেয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডাটা টেন্সি কারেকশন আমাদের করতে হবে। এক্ষেত্রে যদি এরকম ভাবে বলা না থাকে যে আমাদের কারেক্টেড এন গুলো নির্ণয় করে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে যে ফুললি সাবমার্জ কিনা, সরি আমাদের ওয়াটার টেবিলটা আছে কিনা। তো এখানে যেহেতু ফুললি সাবমার্জড আছে, সেহেতু আমাদের যদি এখানে বলা নাই ডায়ালাটেন্সি, যদি বলা নাও থাকতো, তাহলে আমাদের ডায়ালাটেন্সি কারেকশনটা আমাদের করতে হতো। তো এটাই। এখন আমাদের যদি ডায়ালাটেন্সি কারেকশনটা আমরা করে থাকি, তাহলে এটা এন সি ইজ ইকুয়াল হলো 15 প্লাস হাফ ইন্টু এন আর মাইনাস 15। তো এন আর হলো 45, তো এখান থেকে যদি আমাদের বসা যায়, তাহলে আমাদের আসতে হবে 30। তার মানে আমাদের ডায়ালাটেন্সি কারেকশনটা খুব সহজ আমাদের হয়ে গেল। এখন আমাদের ওভারবার্ডেন প্রেশারের ক্ষেত্রে আমাদের দুইটা মেথডের ক্ষেত্রে আমরা একটু
নির্ণয় করছি, চাইলে তিনটা মেথডে নির্ণয় করতে পারেন, অথবা শুধু একটা মেথড অর্থাৎ উল্লেখ করে দিতে পারেন যে অ্যাকর্ডিং টু পিক মেথড অথবা অ্যাকর্ডিং টু গিবস অ্যান্ড হলস মেথডের মাধ্যমে আমরা করছি, যে কোনো একটা মেথডে আমরা করে নিতে পারি। তো এক্ষেত্রে ওভারবার্ডেন প্রেশারটা কত সেটা আমরা নির্ণয় করতে পারি। ওভারবার্ডেন প্রেশারটা আমাদের যেহেতু ফুলি সাবমার্সড, সেহেতু আমাদের এক্ষেত্রে ইফেক্টিভ প্রেশারটা সেটা আসবে গামা এইচ। গামা এইচ মানে গামা বার, অর্থাৎ আমাদের সাবমার্সেন্স ইউনিট ওয়েট অফ দা সয়েল। তো সাবমার্সেন্স ইউনিট ওয়েট হলো আমাদের গামা মাইনাস হলো, অথবা গামা স্যাট মাইনাস হলো গামা ডাব্লু। তো সেটা এখানেই গামা স্যাট হলো 19.5 আর গামা ডাবল হলো 9.8। এখান থেকে আমাদের ইফেক্টিভ ওভারবার্নিং প্রেশারটা আমরা পাইলাম 62.98 কিলো প্যাসকেল। এটার মাধ্যমে আমাদের যে অ্যাকর্ডিং টু গিবস অ্যান্ড হলস এর সূত্র, এনসি ইজ ইকুয়াল টু এনআর ইনটু 350 বাই ইফেক্টিভ ওভারবার্নিং প্রেশার প্লাস 70। তো এই সূত্রের মাধ্যমে আমাদের এখান থেকে আসতেছে এনসি হলো 118.44। তো এক্ষেত্রে আমাদের কারেক্টেড যদি আমরা করি, তো সেক্ষেত্রে 45। ঠিক একই রকমের যদি আমাদের অ্যাকর্ডিং টু পিক মেথডের মাধ্যমে এটা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে হলো 51। তো এখন এই যে ভ্যালুগুলো মূলত হলো ডিফারেন্ট আসতেছে, কিন্তু এই ডিফারেন্ট আসলেও আমাদের কিছু করার নেই যে আমাদের কোনটা বড় কোনটা ছোট এরকম নিতে হবে। আমাদের মূলত কোনো একটা মাধ্যমে আমরা করে নিলাম, কিন্তু যেটা আসলো সেটাই। কারণ আমাদের মেথড দিন যেহেতু এক একজন এক মেথড দিছে, কোনটা যে ইকুয়াল সেটা আমরা বলতে পারতেছি না। এটাই আর কি এখানে মূল বিষয় বা মূল সমস্যাটা এটা, আর কিছু না। তো এটাই মূলত। এখন দেখেন এটার ক্ষেত্রে কারো কোনো ইয়ে থাকবে। সাইদুল, এক মিনিট, আমি এখানে কিছু একটা অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। বলো। আহ, এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের যখন দুইটা কারেকশনে থাকবে, এখানে একটু মিসম্যাচ হচ্ছে। সেটা হচ্ছে যে সব সময় হচ্ছে আমাদের আগে ওভারবার্ডেন কারেকশন করতে হবে। ওভারবার্ডেন কারেকশন করার পরে আমি যে এন এর ভ্যালুটা পাবো, সেটা দিয়ে কিন্তু মানে ওয়াটার টেবিল কারেকশন যেটা বা ডাইলিটেন্সি কারেকশন যেটা, সেটা ব্যবহার করতে হবে। মানে আমাদের এইখানে ডাইলিটেন্সি কারেক্ট ইফেক্টেড কারেকশনের ক্ষেত্রে এনআর যেটা, এই এনআর এর ভ্যালুটা হবে আমি যখন ওভারবার্ডেন কারেকশন করার পর এন এর যে ভ্যালুটা পাবো সেটা। এই 45 সব জায়গায় বসবে না, এখানে একটু মানে মিসম্যাচ হচ্ছে আর কি। এটা একটু খেয়াল রাখতে হবে, আমি সবার অবগতির জন্য বলতেছি আর কি। এটা হচ্ছে যখনই আমরা দেখবো যে মূলত আমাদের দুই ধরনের কারেকশন চাচ্ছে, তখন আমার এনটা কনসিডার করতে ফার্স্ট আমাদের যে টেস্টটা করতে হবে ওভারবার্ডেন। কেন ওভারবার্ডেনটা করবো? ওভারবার্ডেন প্রেশার বলতে এক্সিস্টিং কোনো স্ট্রাকচার থাকার কারণে, যেহেতু এক্সিস্টিং কোনো স্ট্রাকচার ছিল, সেই জন্য ওই সয়েলের ভিতরে ওয়াটার টেবিলটা যে লেভেলে ছিল তার থেকে উপরে চলে আসতে পারে। তো এই ওভারবার্ডেন প্রেসারের জন্য ওয়াটার টেবিল যেহেতু উপরে আসলো, তাহলে অবশ্যই আমাদের এর ভ্যালু ইফেক্ট ফেলবে। তাহলে আমাদের যেটা করতে হবে, যখন দুইটা জিনিস একসাথে থাকবে, তখন আমাদের ফার্স্ট কাজ করতে হবে, আমাদের আগে ওভারবার্ডেন প্রেসারের কারণে যে কারেকশনটা আছে এনের, সেই এনটা বের করতে হবে, যেটাকে আমরা N1 হিসেবে কনসিডার করব। তারপরে আমরা যাবো ওয়াটার টেবিল কারেকশনে। ওয়াটার টেবিল কারেকশনে যখন যাব, তখন এই N1 এর ভ্যালুটাই অবশ্য মূলত এখানে বসাবো। অর্থাৎ এখানে এনআর কিন্তু 45 হবে না, এনআর হবে এখান থেকে যে 51 বের করছে, এই 51টা এখানে বসবে আর কি। এই জিনিসটা একটু খেয়াল রাখবো, না হলে সহজ একটা অঙ্ক ভুল হবে। সবাই কি বুঝতে পারছে আমার কথাটা, বাকি যারা আছেন? জি ভাই, বুঝতে পারছি। তা বলেন তো, একজন যেটা বুঝছেন ওটা বলেন, যে মনে থাকবে কিনা, এটা মনে রাখা দরকার খুবই। কারণ এই এই ধরনের অঙ্কগুলা একটু ভুল হইলে দেখবেন যে পিছায় পড়বে না, অনেকে পারবে। বলেন, আল মামুন বললেন, মনে বুঝতে পারছেন কি বলছি, বলেন তো। ভাই আমাদের প্রথমে ওই যে ওভারবার্ডেন প্রেশারের ক্যালকুলেশন করতে হবে, করার পর যে এন ভ্যালু পাবো সেটাতে আবার আমাদের ডেটা টেন্সর কালেকশন করতে হবে। রাইট, হ্যাঁ, এটা মনে রাখবেন সবাই। হ্যাঁ, সরি আসলে ও হয়তো বা লিখতে একটু ইয়ে করে ফেলছে। বুঝলেন তো, রমজান মাস আমাদের তাড়াহুড়ার কারণে একটু মিস্টেক হয়ে গেছে আর কি। ঠিক আছে, এটা সবাই কারেকশন করে নিন। আচ্ছা, কন্টিনিউ করেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু কারেকশন করে নিয়েন। আর এভাবেই মানে প্রতিটা ম্যাথ করা যাবে, এটা বুঝতে পারলে। ভাই আমাদের আরেকটা একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, আমরা তো জানি যে যদি এন এর ভ্যালু 50-এর বেশি হয়ে যায় তাহলে টেস্ট বাতিল হয়ে যায়। এটা মানে এটা একটু বলে এই দাও আমাদের। ধরনের কথা, এরকম তো কোথাও দেখলাম না। মানে ভার্সিটিতেও পড়ছি যে যদি 50-এর বেশি হয়ে যায় হুম। এসপিটি ভ্যালু, তাহলে টেস্টটা আবার পুনরায় করতে হবে। আচ্ছা, এটা এখানে হ্যাঁ। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা ওই সয়েল টেস্ট দেখছেন কিনা। সয়েল টেস্টের বিশেষ করে পাইলের ক্ষেত্রে, মানে সয়েল টেস্টের পাইলের পাশে একটা গ্রাফ দেওয়া থাকে, সেখানে এন এর ভ্যালু গুলো দেওয়া থাকে। আমি কয়েকটা সয়েল টেস্টের রিপোর্ট নিয়ে কাজ করছিলাম, সেখানে আমি দেখছিলাম যে আসলে মানে আপনি রিপিট করবেন টেস্ট, যে যে সয়েলটা আসলে 50-র বেশি আসে, সেখানে দেখবেন যে কোনো কোনো ওই ওই লেয়ারেই
বিভিন্ন জায়গায় দেখবেন যে কোথাও 67 পর্যন্ত আসে। তো আমাদের তো আসলে আপনি টেস্ট রিপিট করতে পারেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে এন ভ্যালুটা বের করার মূল উদ্দেশ্য কি। আমরা এমন একটা লেয়ার খুঁজে বের করব যেখানে আমার ফাইলটাকে ছেড়ে দিলে সেই ফাইলটা লোড ক্যারি করতে পারে, অর্থাৎ আমার যে বিয়ারিং ক্যাপাসিটি প্রয়োজন সেটা যেন আমি পাই। তো এটা 50 হলে মানে টেস্ট বাদ দিব এরকম মনে হয় কোনো কথা নাই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনি টেস্ট রিপিট করবেন, যদি 50 আসে বা 50-র বেশিও আসে, দেন আপনার দুইবার টেস্ট করার পর যেটা আসছে আপনার সেটাই কনসিডার করতে হবে। তা ওই লেয়ারে আপনাকে ফুটিংকেই ছাড়েন অথবা আপনি হচ্ছে আপনার ফাইলকে ছেড়ে দেন, আপনাকে ওই লেয়ারে ফাইল ছাড়া যাবে না, কারণ আপনার ওই ফাইলটা লোড ক্যারি করতে পারবে না। জি ভাই, টেস্ট রিপিটের কথাই বলতেছি। ধন্যবাদ। ভাই এন এর ভ্যালু 50 হলে তো এটা তো অনেক, তাহলে তো মাটিটা বেশি শক্তিশালী হওয়ার কথা, মানে মাটি তো লোড ক্যারি পদ্মা পদ্মা ক্যাপাসিটি সেতু বেশি। যেখানে আমরা নির্মাণ করছি সেখানে এনের বলে 67-68 পর্যন্ত আসছে। তো আমাকে চেষ্টা করতে হবে যেখানে গিয়ে আমার রিকোয়ারমেন্ট অনুসারে যেখানে এনের ভ্যালু দরকার সেই পর্যন্ত আমাকে যাইতে হবে। এতে যদি আমার 100 মিটার না 150 মিটারের পাইলের দরকার হয় সেটা আমাকে পুশ করতে হবে। আদার্স কোনো ওয়ে তো নাই। আমার স্ট্রাকচার টিকাইতে হলে আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমার লোড ক্যারি করার জন্য যে লেয়ার দরকার সেই লেয়ার পর্যন্ত আমাকে যাইতে হবে। মাটি খারাপ তো হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এটা আল্লাহ তৈরি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। স্পিরিট টেস্ট এরকম, আমি একটু সিপিডি টেস্ট সম্পর্কে একটু আলোচনা করি। সিপিটি হলো কোন পেনিট্রেশন টেস্ট। তো এটা এটা মূলত হলো, এটা ফিল্ড টেস্ট। তো এখানে মূলত আহ, একটা আহ, মূলত কোন রড থাকে, সে রডের হলো টিপটা থাকে, টিপটা হলো 60 ডিগ্রি টিপ থাকে। তো সেক্ষেত্রে আমাদের এটা কি করা হয় মূলত, আহ, মাটিতে হলো যে এখানে আহ, দুই সরি, দুই না জানি কত রকমের 20 মিলিমিটার পার সেকেন্ডে মূলত এটা কি করা হয়, এখানে ইয়ে আছে যে 20 মিলিমিটার পার সেকেন্ডে এটাকে মাটিতে হলো হাইড্রোলিক যে প্রেসার থাকে সেই প্রেসারের মাধ্যমে মূলত বসানো হয়। তো সেই বসানোর ক্ষেত্রে মূলত এখানে একটা রেজিস্ট্যান্স যে পায়, সেক্ষেত্রে টিপ রেজিস্ট্যান্স পায়, সেটা পায়। আর একটা হলো পোর ওয়াটার রেজিস্ট্যান্স পায়, আর একটা হলো স্লিপ। অর্থাৎ আমাদের যে যে রডটা বসানো হয় সেক্ষেত্রে যে তার যে স্কিন থাকে, যে আমাদের স্কিন ফ্রিকশনের ক্ষেত্রে যেটা বলি, ঠিক সেটাই এখানে যে স্লিপ বলা হয়, অর্থাৎ হাতা। সেই হাতার যে ফ্রিকশনটা থাকে সেক্ষেত্রে আমাদের তিনটা রেজিস্ট্যান্স পায়। সেই তিনটা রেজিস্ট্যান্সের মাধ্যমে মূলত হলো আমাদের এখানে যে এসপিটির যে ভ্যালুটা সেটা আমাদের নির্ণয় করা হয় থাকে। তো এখানে ঠিক একই রকমের যে বিষয়টা, তো সেখান থেকে আমাদের মূলত এখানে শিয়ার স্ট্রেন্থ যেটা সেটা আমাদের নির্ণয় করা থাকে, যে আনড্রেন শিয়ার স্ট্রেন্থ সিইউ। তো সিইউ অথবা আমাদের কিউটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, কারণ সিইউ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু 2 সিইউ বা 2 সিইউ। তো এখানে আমাদের আনড্রেন শিয়ার স্ট্রেন্থটা যেটা, সেটা সিইউ, এই সিইউ ইজ ইকুয়াল টু হলো কিউসি, অর্থাৎ টিপ রেজিস্ট্যান্স মাইনাস হলো আমাদের ইফেক্টিভ স্ট্রেস বা হলো এনকে। এনকেটা হলো আমাদের কোন ফ্যাক্টর যেটা থাকে, কোন যেটা থাকে আমাদের কোন, অর্থাৎ 60 ডিগ্রি যেটা, সেটার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা থাকে এবং সেটা আমাদের নির্ণয় করা হয়। এবং এটা বেরিজ থাকে হলো যে আমাদের আহ আহ, এটা হলো যে 14 থেকে 25 পর্যন্ত আমাদের ভেরি করে থাকে। এবং এন কে ইজ ইকুয়াল টু, এটা আমাদের যে ভ্যালুটা নির্ণয় করা হয় যে 13 + 0.11 প্লাস্টিসিটি ইন্ডেক্স +-2, এর মাধ্যমে মূলত আমাদের নির্ণয় করা হয় যে আমাদের এন ভ্যালুটা, এন কে ভ্যালুটা। এখানে প্লাস্টিসিটি ইন্ডেক্স আর আহ, মূলত এর মাধ্যমে আমাদের যে এটা বের করি, সেক্ষেত্রে আমরা আনড্রেন শিয়ার স্ট্রেন্থ আমরা বের করে থাকি। তো এখন আমাদের এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হলো আমাদের যে অ্যাডভান্টেজ অফ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিপিটি এন্ড এসপিটি। তো আমাদের এসপিটির চাইতে সিপিটি কেন ভালো এবং এসপিটি সিপিটি কেন খারাপ, সেটা যদি আমাদের এখানে দেখি যে এটা খুবই ফাস্ট এবং ইকোনমিক্যাল, অর্থাৎ আমাদের আহ, দ্রুত করা যায় এবং এটা ইকোনমিক্যাল। এবং সয়েল প্রপার্টিস ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এটা খুবই মানে ওখান থেকে আমাদের এই যে এটা দেয়, এখানে আমাদের যদি এটা দেখি, এখানে আমাদের মূলত হলো যে কেবল কম্পিউটার সাথে থাকে এবং সেখান থেকে সরাসরি আমাদের এই ভ্যালুগুলো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হলো যে খুব দ্রুত গতিতে আমাদের এই ভ্যালুটা পাওয়া যায় এবং গ্রেটার একুরেসি, এবং একুরেসিও গ্রেটার থাকে, এবং রিডিউস কস্ট ওভার এসপিটি, এবং এসপিটির চাইতে খুব কম খরচ হয়। কিন্তু সিপিটির ক্ষেত্রে বিষয়টা হলো এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমাদের এখানে খরচটা বেশি। অর্থাৎ এখানে আমাদের যে এই ধরনের বসানোর ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্টটা দরকার সেই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে খরচটা বেশি, সেটা বলছে। এবং রিকোয়ার্স স্কিলড অপারেটর, অবশ্যই এখানে স্কিলড অপারেটর দরকার। এবং লাক অফ স্যাম্পলিং, আমাদের স্যাম্পলিং এর ক্ষেত্রে ল্যাক থাকে সেটা। এবং এখানে অবশ্যই ইলেকট্রনিক ড্রিফট থাকে, নয়েজ
অ্যান্ড ক্যালিব্রেশন করে অবশ্যই করতে হয়। এবং আনসুইটেবল ফর গ্রাভেল এবং বোল্ডার ডিপোজিট, যদি এরকম হয় যে আমাদের কোনো বোল্ডার অথবা গ্রাভেল ডিপোজিট থাকলো, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ওই যে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে সেটার ক্ষেত্রে একটা ইফেক্ট পড়ে। তো সেক্ষেত্রে আনসুইটেবল। এবং রিকোয়ার্ড স্পেশাল ইকুইপমেন্ট অফ এডিশনাল ড্রিলিং সাপোর্ট, আমাদের যে স্পেশাল, অবশ্যই স্পেশাল ইকুইপমেন্ট দরকার এটা। এখন সিপিটি এর ক্ষেত্রে যদি আমরা একটু ম্যাথ দেখি, এটা বিসিএস এর ক্ষেত্রে এই ম্যাথ গুলো আসছে। যে নিচের ম্যাথটা দেখি, স্টাডি কোন পেনিট্রেশন টেস্ট ওয়াজ পারফর্ম ইন কোহেসিভ সয়েল, কোহেসিভ সয়েলের ক্ষেত্রে পারফর্ম করছে at a depth of 7 মিটার উইথ এ টিপ রেজিস্ট্যান্স, আমাদের টিপ রেজিস্ট্যান্স কিউসি দেওয়া আছে অফ 1 মেগাপাস্কেল, এবং ফ্রিকশন রেশিও দেওয়া আছে 3%। This soil is intensive and plasticity index দেওয়া আছে 15%। তার মানে হোয়াট ইজ দ্য আনড্রেন শিয়ার স্ট্রেন্থ, আমাদের আনড্রেন শিয়ার স্ট্রেন্থ কত, সিইউ বের করতে বলছে। তো এখান থেকে কিউ অর্থাৎ আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ আমাদের বের করতে বলতে পারে, যে উপরেরটা কিন্তু আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ বের করতে বলছে। তো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ কিউ ইজ ইকুয়াল টু হবে 2 সিইউ। অর্থাৎ আমরা সিইউ বের করে যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমাদের মূলত আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থটা পাবো। তো এখন দেখি যে এই ম্যাথটা করার ক্ষেত্রে যদি আমরা দেখি যে কি কি বের করছে, এখান থেকে টোটাল ওভারবার্ডিং প্রেশার কিউসি অর্থাৎ সেটা আমাদের বের করছে, যে গামা এইচ, এবং গামার ভ্যালুটা আমরা ধরে নিয়েছি যে 18 কিলোমিটার পার মিটার কিউব। তার মানে আমাদের আমাদের এখান থেকে 126 কিলোমিটার পার মিটার কিউব আমাদের পেয়েছি। এবং এন কে যে ভ্যালুটা সেটা আমাদের ধরে নিয়েছি, এটাও যে এন কে ভ্যালু হলো 25, যেটা আমাদের 14 থেকে 25 পর্যন্ত হবে। যদি এরকম হয় যে এন কে ভ্যালুটা আমাদের নির্ণয় করা যায়, স্যার এটা ধরে নেব না, উপরটা ধরে নিছি, কারণ উপরটা আমাদের দেওয়া নাই, নিচেরটা কিন্তু ভ্যালুগুলো দেওয়া আছে। এটা ভুল হয়েছে। নিচেরটা অর্থাৎ আমাদের জেনকে ভ্যালু বের করার ক্ষেত্রে ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে, এখানে প্লাস্টিসিটি ইন্ডেক্স 15%, এবং আমাদের আহ, মূলত এখান থেকে আমাদের নির্ণয় করা সম্ভব যে আমাদের এনকির ভ্যালু কোন ফ্যাক্টর 13 প্লাস 0.1 আর প্লাস্টিসিটি ইন্ডেক্স +-2, এখানে আমাদের প্লাস মাইনাস যে কোনো একটা ইউজ করতে পারি। তো এখানে প্লাস ইউজ করছি টু 15 আসতেছে, যেহেতু আমাদের 14 এর উপর থেকে 20% আর 25%। তো ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের কিউ অর্থাৎ আনড্রেন শিয়ার স্ট্রেন্থ সেটা আমরা বের করি যে কিউসি মাইনাস হলো সিগমা সি বাই হলো এন কে। তো এখান থেকে আমাদের কিউসি হলো 1 মেগা প্যাসকেল। 1 মেগা প্যাসকেলকে আমরা যদি কিলো নিউটন পার মানে কিলো প্যাসকেল আমরা এই করি, তাহলে 1000 দ্বারা আমরা গুণ করে কিলো প্যাসকেল আমরা পাবো। এবং আমাদের এখান থেকে কিউসির ভ্যালুটা সেটা আমাদের কিলো প্যাসকেল কিলো নিউটন পার মিটার স্কয়ারে আসবে। তো মানে সেটা হলো 1000 মাইনাস 126 ইন্টু বাই হলো এনকে, এনকে হলো 15.02। এখান থেকে আমাদের মূলত হলো আনড্রেন শিয়ার স্ট্রেন্থটা পাবো 18.2 কিলো প্যাসকেল। দেখেন এটার ক্ষেত্রে কার কোনো সমস্যা আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এ পর্যন্তই। আর এটাই শেষ, আমাদের ক্লাসগুলো দিয়ে জিওটি কি রাখবেন। শেষ হয়ে গেল ভাই? না না না, জিও থেকে এখনো প্রায় 3 থেকে 4টা ক্লাস নেই। এটা হলো সয়েল মেকানিক্স এর ক্ষেত্রে আরো 1টা বা 2টা ক্লাস লাগবে। আপনাদের মনে হয় যে আপ প্রেসার থিওরিস আছে এবং সোলভ স্টেবিলিটি আছে। তারপর হলো ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের ক্ষেত্রে শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। ঠিক আছে। রাম। আচ্ছা ওকে।